আমরণ প্রেম তৃষ্ণা। তানহা ইসলাম বৈশাখী। পর্ব 10। আমার বাচ্চা কই? আমার বাচ্চাকে এনে দিন। ও এখানে ছিল আমার পেটের ভেতর। ও এখনো নড়তে শেখেনি। আমি ওকে অনুভব করিনি। ও কোথায়? ও এখানে ছিল তো। নিজের পেট দেখিয়ে বাচ্চার জন্য আহাজারি করে যাচ্ছে পুষ্প। কান্নার হিড়িকে কথা বলতে কষ্ট হচ্ছে তবুও বলেই যাচ্ছে। সদ্য সন্তান খোয়ানোর বেদনায় বিষিয়ে উঠেছে চারপাশ। যে বাচ্চা এখনো অবধি চোখে দেখেনি, ছুঁয়ে দেখেনি, অনুভব পর্যন্ত করেনি, তার জন্য মায়ের কি কান্না। সে মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো কেবিন। পুষ্প হাত পা ছোড়াছুড়ি করে আর্তনাদ করছে। তা দেখে প্রার্থ আরেকটু এগিয়ে আসে। দুপাশে হাত দিয়ে ওর বাহু চেপে ধরে বেডের সাথে। প্রার্থর চোখমুখ কঠোর। সে জানে এ সময় তাকে পাথর হতে হবে, আবেগে ভাসলে চলবে না। ইস্পাতের ন্যায় কঠোর দৃঢ় কণ্ঠে পুষ্পর মুখের উপর ঝুঁকে তাকে ডাকল। পুষ্প কাম ডাউন। ডোন্ট প্যানিক প্লিজ। পুষ্প শুনল না। তখনও হাত পা ছোড়াছুড়ি করে আহাজারি করছে। প্রার্থ খানিক ধমকে উঠল। ফুল, এদিকে তাকা। লুক অ্যাট মি। ফুল। প্রার্থর ধমকে খানিক গুটিয়ে আসে সে। ফোলা ফোলা চোখে জল সমেত তাকায় প্রার্থর মুখে। প্রার্থ কঠোর চোখ দুটো পাথর বানিয়ে তাকায় পুষ্পর চোখে। দৃঢ় গলায় বলে, বাচ্চা চাই? পুষ্প কান্না আটকে উপর নিচ মাথা নাড়ায়। মানে চায়। প্রার্থ এবার কণ্ঠ নরম করল। এক হাত পুষ্পর গালে রেখে মোহনীর কণ্ঠে বলল, তুই সুস্থ হ। আমাদের সামনে আস্ত একটা জীবন পড়ে আছে। এত দ্রুত আমরা কেন হাল ছাড়ব? তুই সুস্থ হবি। আল্লাহ চাইলে আমরা একসাথে অনেক বছর বাঁচব। আমরা বাবা মাও হব। তার জন্য তো তোকে সুস্থ হতে হবে। প্লিজ ডোন্ট স্ট্রেস অন ইউরসেলফ। পুষ্প একটু শান্ত হলো। তবে অশ্রুঝরা বন্ধ হলো না। সেগুলো পড়তেই থাকলো তার ধারায়। বাকি সকলে নানা কথা বলে তাকে শান্ত রাখার চেষ্টা করল। এমন সময় হুট করে কেবিন ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল স্নেহা। কারোর চোখে এলো না তা। সবাই পুষ্পকে বোঝাতে ব্যস্ত। তবে চোখ এড়ালো না অর্ণবের। এভাবে কেবিন থেকে বেরিয়ে যেতে দেখে ভ্রু কুঁচকে এলো। সেও পিছু পিছু বেরিয়ে এলো বাইরে। এসেই দেখে স্নেহা দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুহাতে মুখ চেপে আছে যাতে কান্নার আওয়াজ বাইরে না যায়। অর্ণব ঘাবড়ে যায়। দ্রুত স্নেহার কাছে গিয়ে তার দুই বাহু আঁকড়ে বলে, স্নেহা, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? অর্ণবকে দেখে স্নেহার কি হলো কে জানে, একেবারে ঝাঁপ দিয়ে জড়িয়ে ধরল ওকে। অর্ণব থ হয়ে যায়। হিম হয়ে আসে শরীর। হৃৎপিণ্ডের গতি কিছু সময়ের জন্য খুব ধীরে হয়ে যায়। হঠাৎই আবার তা দ্রুত গতিতে ছুটতে শুরু করে। এ কেমন অনুভূতি? মেয়েদের ছোঁয়ায় কি এমন হয়? নাকি শুধু স্নেহা ছোঁয়ার কারণে এমন হলো? কপালে বিন্দু বিন্দু ঘামও জমে গেছে ছেলেটার। শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ে শীতল স্রোত। দুটো শুষ্ক ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করল। এবার কি হাতটা রাখবে স্নেহার উপর? এটা নিয়েও দ্বিধায় ভুগল। পরপর ভাবল বিয়ে করা বউ। এইটুকু ছোঁয়ার অধিকার তার অবশ্যই আছে। অবশেষে এক হাত রাখল স্নেহার পিঠে, অন্য হাত তার মাথায়। চুলে হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে ডাকল, স্নেহা, কাম ডাউন। কি হয়েছে বলো? কেন কাঁদছ? খারাপ লাগছে? বাসায় যাবে? অর্ণবের আহ্লাদী কণ্ঠে আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কান্না জড়ানো গলায় বলল, আমার কষ্ট হচ্ছে অর্ণব। আপুর বাচ্চাটা। আপুর অনেক কষ্ট হচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছে। আমার সাথে এমন কিছু হলে আমি মরে যাব অর্ণব। অর্ণব অবাক হয়। এই মেয়ে এসব কি ভাবছে? ধরল না, ছুলো না, সোজা বাচ্চার কথায় চলে গেল। তাও আবার এমন নেগেটিভ ভাবনায়। অর্ণব শান্ত করার চেষ্টা করল তাকে। মেয়েটা অনেক আবেগী। সে ওর মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হও স্নেহা। তুমি এত দূরের বিষয় নিয়ে কেন ভাবছ? সবার সাথে কি একই রকম হয় নাকি? প্রিন্সেস মানে পুষ্পর ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তোমার ভাগ্য এমন হবে এটা তো কোন কথা না। তুমি। অর্ণব আর কিছু বলতে না দিয়ে স্নেহা তার বুক থেকেই বলল, আপনি বুঝতে পারছেন না। আমার পুষ্প আপুর জন্য কষ্ট হচ্ছে। উনার জায়গায় নিজেকে দাঁড় করিয়েছিলাম 1 মিনিটের জন্য। আমার দম বন্ধ হয়ে আসছিল। বিশ্বাস করুন, আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি আপুর মতো এত স্ট্রং নই। আপু অনেক স্ট্রং। আমি হলে শশসার ভাবতে হবে না। জাস্ট কাম ডাউন। কিছু হবে না। তোমরা এভাবে কেঁদো না, না হলে পুষ্প আরো ভেঙে পড়বে। বি স্ট্রং স্নেহা। এবার উঠো। আমার শার্ট ভিজে যাচ্ছে। স্নেহা ফট করে উঠে পড়ে। এতক্ষণ যে লজ্জা শরম খুইয়ে অর্ণবের বুকের মাঝে মুখ লুকিয়েছিল সেটা যেন টেরি পায়নি সে। অর্ণবের কথাটায় বেশ লজ্জা পেল। আসলেই অর্ণবের বুকের কাছের শার্টের কিছু অংশ ভিজে গেছে। স্নেহা ভেজা ফোলা চোখ দুটো মুছে নিল চটপট। নাক টেনে মাথা নিচু করে বলল, সরি, আমি আসলে সরি, আমি বুঝতে পারিনি আপনার শার্টটা। অর্ণব ধমকে উঠল। আশ্চর্য, জামাইকে কে এতবার সরি বলে? পরপর আবার নরম করল গলা। সরি বলতে হবে না। শার্টের কথা এমনি বলেছি।
তুমি আরো ভিজিও, সমস্যা নেই। এবার কান্না থামাও। ভেতরে চলো। ওখানে প্রার্থ কি অবস্থায় আছে দেখতে হবে। অর্ণব হাত বাড়িয়ে স্নেহার সিক্ত চোখ মুছে দিল। স্নেহার হাতটা আলতো করে নিজের হাতে পুরে কাম বলে নিয়ে গেল কেবিনের ভেতরে। স্নেহা তাকিয়ে দেখল দায়িত্বশীল একজন ছেলেকে, যে সব ক্ষেত্রেই নিজপর দায়িত্ব পালন করে, কোন ক্ষেত্রেই পিছুপা হয় না। মানুষটার মাঝে সব ধরনের গুণ আছে। এই মানুষটা ওকে ভালোবাসলে জীবনে আর কিছুর দরকার হবে না তার। রাত বাজে 10টা। কেউ এখনো হসপিটাল থেকে ফেরেনি। প্রার্থ বন্ধুদের ধমকে টমকে বাড়িতে পাঠিয়ে দিল। এবার প্রার্থদের বাড়ির সবাই রয়েছে। তাদেরও বাড়ি পাঠানোর চেষ্টা করছে প্রার্থ, কিন্তু কেউ যেতে রাজি নয়। প্রার্থ তবুও সবাইকে বোঝালো। ডাক্তারের সঙ্গে পরামর্শ হয়েছে তার, পুষ্পকে 2 দিন হসপিটালেই রাখতে হবে। 2 দিনের মধ্যে যদি দুর্বলতা কাটে তবে তাৎক্ষণিকভাবে অপারেশন করবে ডাক্তাররা। তার আগে বাসায় নেওয়া যাবে না। এখন রাতেও বেশি লোককে থাকতে বারণ করেছে। প্রার্থও চায় পুষ্পর কাছে শুধুও থাকুক, কিন্তু কেউ যেতে চাইছে না। অবশেষে প্রত্যয় এহসান রাজি হলেন বাসায় ফিরতে। পুষ্প প্রার্থ একটু একসাথে থাকুক, তাতেই ভালো হবে। তিনিও রাজি করালেন সবাইকে বাসায় ফিরতে। কিন্তু নছরবান্দা হয়ে রইল প্রিয়া। সে কিছুতেই বুবুকে রেখে যাবে না। অন্তর ভীষণ রাগ হলো প্রিয়ার উপর। মেয়েটা কি বাচ্চা? ওরা স্বামী স্ত্রী একসাথে থাকবে এটাও কি বুঝে না? শেষমেশ অন্ত ধমকে উঠল ওকে। প্রিয়া, সবাই বাসায় যেতে বলছে না তোকে? বাসায় চল। আপুর জন্য ভাইয়াই যথেষ্ট। ভাইয়াকে থাকতে দে এখানে। ছেলেটার সাহস দিনকে দিন বাড়ছে তো বাড়ছেই, কমার কোনো নাম নেই। প্রিয়া চুপ হয়ে যায় ওর ধমকে। এটা অবশ্য অবিশ্বাস্যকর একটা ঘটনা। অন্তর ধমক খেয়ে প্রিয়া চুপ থাকবে এটা আবার হয় নাকি? তবুও আজ চুপ রইল। কোনা চোখে একবার তাকালো অন্তর দিকে। অন্ত প্রার্থকে বলল, ভাই আমি নিয়ে যাচ্ছি ওকে, তুমি থাকো এখানে। গাড়িটা কি নিয়ে যাব? প্রার্থ শীতল স্বরে বলল, নিয়ে যা। সকালে আসলে নিয়ে আসিস, নয়তো কাউকে দিয়ে পাঠিয়ে দিস। সকালে আমিই আসবো ভাই। শেষ মুহূর্তে প্রিয়া আবার বায়না ধরে, আমি একটু থাকি না বুবুর কাছে? প্রার্থ কিছু বলতে চাইল, তার আগে আবার অন্ত ধমক দিল, বাড়ি যেতে বলেছি আমি তোকে, চল। গাড়িতে যা, আমি আসছি। আম্মু তোমার গাড়িতে? তাহলে বড়মা আঙ্কেল আন্টিকে নিয়ে যাও। আমি প্রিয়াকে নিয়ে প্রার্থ ভাইয়ের গাড়িতে যাচ্ছি। প্রিয়া যা। প্রিয়া এবার আর কথা বাড়ালো না, হাঁটা দিল সামনে। তখনই ভেসে এলো অহনা বেগমের রুষ্ট কণ্ঠস্বর, আজকাল মনে হচ্ছে তোমরা একটু বেশিই বড় হয়ে গেছো। প্রিয়া তোমার কথা চুপচাপ শুনছে। তুমি স্বল্পভাষী ছেলেও বেশি বেশি কথা বলতে শিখেছ। এই উন্নতিটা কি করে হলো? প্রিয়া উনার কথা শুনেই থেমে যায়। তিনি ছেলের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন। অন্তর চোখ মুখে ভয়ভীতি নেই। সে ঝরঝরে গলায় বলল, আম্মু সময়ের সাথে সাথে তো সবাইই বড় হয়। আমিও কি আর ছোট থাকছি? বড় তো হচ্ছি। বড় হলে মানুষ একটু চেঞ্জ হয়, স্বাভাবিক। কিন্তু তোমার চেঞ্জেস তো আমার কাছে স্বাভাবিক লাগছে না অন্ত। তুমি কাকিমা এখন নয় প্লিজ, বাড়িতে যাও। ছেলে বড় হচ্ছে, তাকে তার মতো লাইফ লিড করতে দাও। আই হোপ হি উইল নট বি আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। প্রার্থর কথায় তিনি মাঝপথেই থেমে গেলেন। প্রার্থর দিকে তাকাতেই ও চোখ দিয়ে আশ্বস্ত করে যেতে বলল অহনা বেগমকে। তিনি কথা না বাড়িয়ে চলে গেলেন। অন্তও বিদায় নিয়ে চলে গেল। সবার যাওয়ার পর প্রার্থ কেবিনে ঢুকল। পুষ্প শুয়ে আছে, গভীর ঘুমে ঘুমিয়ে আছে। যে ওষুধ দিয়েছিল সে ওষুধের প্রভাবে এখন ঘুমিয়ে আছে। অতিরিক্ত হাইপার হওয়ার ফলে ব্রেনে চাপ পড়ছিল, ব্যথা করছিল মাথা। ডাক্তার তাই দ্রুত ওষুধ দিয়ে দেয়। এ সময় হাইপার হওয়া একেবারেই নিষেধ। প্রার্থ গুটি গুটি পায়ে এগিয়ে গেল। বেডের সামনে একটা টুল নিয়ে বসে পড়ল। বিছানায় পড়ে থাকা হাতটা নিজের 2 হাতের মুঠোয় পুরে নেয়। নেতিয়ে থাকা সেই হাতে ছোট ছোট চুমু দেয়। নরম হাতটা নিজের খসখসে গালের সাথে মিশিয়ে রাখে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুষ্পরঞ্জিত মুখ পানে। মুখটা কদিনেই শুকিয়ে গেছে, চোখের নিচো কালো দাগের দখলে। তবুও কি যে মায়া মুখটায়। এত মায়া কেন এই মুখে? এত প্রশান্তি কেন? আগে তো পুষ্পকে দেখলে বুকের ভেতরটা ঠান্ডা হয়নি। এখন কেন এই মুখটাই তার প্রশান্তির কারণ? ভালোবাসা এত সুন্দর। সে এক হাত বাড়িয়ে পুষ্পর সুতনু কোমল গালটা ছুঁয়ে দেয়। টুল থেকে উঠে মুখের উপর ঝুঁকে পড়ে পুষ্পর রিক্ত কপালে দীর্ঘ চুম্বন এঁকে দেয়। এরপর পুরো মুখেই ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দেয়। শেষে ঠোঁটটা ঠেকিয়ে রাখে পুষ্পর নরম গালের মাঝে। ভাবে যদি এমন হয় এই মেয়েটা এই পৃথিবীতে নেই, পৃথিবীর কোথাও তাকে পাওয়া যাবে না, তখন প্রার্থ কি করবে? এই মুখটা এত প্রশান্তি দিচ্ছে, তখন তার বুকটা এমন শীতল করবে কে? বুকে ব্যথা হবে না? ব্যথায় সে মরে যাবে না? আর ভাবে না সে। এটুকু ভেবেই চোখের কোণে এক বিন্দু জল জমে গেছে। আরও ভাবলে না আবার জলরাশি চোখ উপচে বেরিয়ে আসে। সে উঠে আসে।
চোখ ফেরায় পুষ্পর পেটে। তখনই মোচড় দিয়ে উঠে বক্ষে। এখানে এই পেটে কালো একটা নতুন প্রাণ ছিল। আজ আর নেই। তাদের ধোঁকা দিয়ে সে চলে গেছে। প্রার্থ হাত রাখে চাদরের উপর সেই মেদহীন পেটে। তার হাত কাঁপছে। সাথে সাথে হাতটা উঠিয়ে নেয়। বসে পড়ে টুলে। পুষ্পর হাতটা আবারও খুব শক্ত করে ধরে রাখে। আচানকই কেঁপে উঠে পুষ্প। পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠে তার। দুঃস্বপ্ন দেখেছে বোধ হয়। চোখ খুলে বড় বড় চোখে চেয়ে দেখে চারপাশ। হসপিটালের পরিবেশ দেখেই ভ্রু কুঁচকে যায়। উত্তেজিত হয়ে পড়ে মুহূর্তেই। আমি এখানে কেন? কি হয়েছে আমার? আমি এখানে। প্রার্থ। প্রার্থ উঠে আসে। দুহাতে গাল আঁকড়ে ধরে সান্ত্বনা দেয়। ফুল কিছু হয়নি। শান্ত হ। কাম ডাউন। আমার কথা শোন। পুষ্প থামে। প্রার্থকে দেখে ভরসা পায়। কৌতূহলী চোখে তাকিয়ে বলে, আমি এখানে কেন প্রার্থ ভাই? প্রার্থ শুকনো ঢোক গেলে। ডাক্তার বলেছিল এসময় ভুলে যাওয়ার সমস্যাটা বেশি দেখা দিবে এবং এটি সমসাময়িক। মানে শর্ট টাইম মেমোরি লস। কিছুক্ষণের মধ্যেই সব মনে পড়ে যাবে। প্রার্থ বলে, কি মনে পড়ছে তোর? আমরা কেন এসেছি মনে নেই? পুষ্প ভাবল কিছুক্ষণ। মনে করার চেষ্টা করল। কিছু একটা ভেবে হাত দিল পেটে। নিজের পেটে হাত রেখেই ঠোঁট উল্টে দেয়। এখনই কেঁদে ফেলবে। প্রার্থ বুঝে ফেলল পুষ্পর মনে পড়ে গেছে। সে তাকে উঁচু করে নিজের সাথে জড়িয়ে ধরে। শান্ত করে তাকে। শশস চুপ চুপ কিছু হয়নি। আমি আছি না? চিন্তা করিস না। ব্রেনে চাপ পড়বে। ঘুমা প্লিজ। পুষ্প শক্ত করে প্রার্থর পিঠ খামচে ধরেছে। শরীরের দুর্বলতার কারণে খুব জোরালো হচ্ছে না সে বাঁধন। সে ভেজা কণ্ঠে প্রার্থর বুক হতে আবদার ছুড়ে। এখানে আসুন না। আমাকে বুকে নিয়ে শুয়ে থাকুন। আমার ভালো লাগছে না। আপনি ধরুন আমাকে। প্রার্থ চটজলদি উঠে পড়ে সিঙ্গেল বেডে। একজন থাকার বিছানায় নিজেকেও আটিয়ে নেয় সে। পুষ্পর ক্যানেলা লাগানো হাতটা সাবধানে রেখে তাকে ঘুরিয়ে নিজের বুকে রোমে জড়িয়ে নেয়। মাথায় চুমু দিয়ে বলে, আমি এখানেই। এই জড়িয়ে আছি তোকে। ঘুমা যান। প্রার্থর শার্টের 3টে বোতাম খোলা ছিল। বুক অর্ধেকটা উদম হয়ে আছে। সেই উদম বুকে মুখ গুজে পড়ে রইল পুষ্প। বিড়বিড় করে বলল, আমি বাঁচতে চাই প্রার্থ। প্রার্থ আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল ওকে। মেয়েটা একসময় ওকে প্রার্থ ভাই বলে, একসময় সোজা প্রার্থ বলে। কথাটুকুতে বাঁচার আকাঙ্ক্ষা। প্রার্থর বুক পুড়ে যায় এমন কথায়। সে বলল, বাঁচবি ফুল। ডাক্তার বলেছে অপারেশন ঠিকঠাক হলে তুই বাঁচবি। আল্লাহর দয়ায় অপারেশনটা যেন ঠিকঠাক হয়। পুষ্প শুনল কিনা কে জানে। ওষুধের প্রভাবে চোখ খুলতে পারছে না। বিড়বিড় করে ফের একবার বলল, আমি আপনার সাথে বাঁচতে চাই প্রার্থ। আমি আবার মা হতে চাই। আমি মা হওয়ার স্বাদ নিতে পারিনি পুরোপুরি। আমাকে যেতে দিয়েন না। আমি আপনাকে ছেড়ে যাব না। আবারও মোচড় দিয়ে উঠল প্রার্থর ভেতরটা। ব্যথা অনুভব হলো বুকে। কি নিদারুণ সেই ব্যথা। নিজেকে খুব করে শক্ত রাখল সে। পুষ্পর চুলে হাত গলিয়ে বলল, কোথাও যাবি না। আমি তোকে কোথাও যেতে দিব না। তুই এখানে থাকবি। আমার বুকে। সারা জীবন তোকে এখানেই থাকতে হবে। মৃত্যু তোকে ছোঁয়ার আগে আমাকে ছুঁয়ে দিক। ভোর সকাল। পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে বাইরে থেকে। ফজরের আজান দিয়েছে অনেকক্ষণ। প্রার্থ হসপিটালের নামাজের কক্ষ থেকে নামাজ পড়ে মাত্রই এলো কেবিনে। পুষ্প এখনো ঘুমাচ্ছে। সে এগিয়ে আসে। তার চোখ দুটো লাল হয়ে আছে। সারা রাত চোখ দুটো এক করতে পারেনি। চোখ বন্ধ করলেই মনে হয়েছে এই বুঝি তার প্রাণ পাখিটা উড়ে গেল। ভয় চিন্তায় ঘুমাতে পারেনি। শুধু চেয়ে থেকেছে পুষ্পর মুখপানে। সে এগিয়ে ঘুমন্ত পুষ্পর উপর ঝুঁকে পড়ে কপালে চুমু দেয়। প্রার্থ বারবার হাজারবার বলবে এই চেহারাটা তাকে শান্তি দেয়। মুহূর্তেই অস্থির করে, আবার মুহূর্তেই শীতল করে তোলে বক্ষপট। এই মুখের দিকে তাকিয়ে এই মুহূর্তে মনে একটাই সুর বাজছে, মেরি বেচনিও কো চ্যান মিল যায়, তেরা সেরা জব নজর আয়ে। প্রার্থর ঝুঁকে থাকা অবস্থায় দরজায় টোকা পড়ে। সে সোজা হয়ে দাঁড়িয়ে ভেতরে আসতে বলে তাকে একজন নার্স সেলাইন নিয়ে এসেছে। দুর্বলার জন্য সেলাইন দিয়ে রাখতে হচ্ছে। নার্সটা এসে সেলাইন সেট করতে করতে প্রার্থকে বলল, আপনাকে ডক্টর ইফতেখার তার কেবিনে ডেকেছে স্যার। প্রার্থ তাকে পুষ্পর খেয়াল রাখতে বলে চলে গেল। সে ডক্টর ইফতেখারের কেবিনের সামনে এসে টোকা দিতেই ভেতর থেকে গমগমে আওয়াজ ভেসে এলো। অনুমতি পেতেই সে ভেতরে ঢুকে যায়। আসো প্রার্থ, বসো। ডক্টর ইফতেখারের সৌজন্যতায় সামান্য হাসল প্রার্থ। টেবিলের সামনে রাখা চেয়ারে বসে পড়ল। প্রার্থর শুকনো চোখমুখ দেখো ইফতেখার বললেন, স্ত্রীর সাথে সাথে দেখছি নিজেও ফুটবল হয়ে যাচ্ছ ইয়াংম্যান। নিজের দিকে খেয়াল দিচ্ছ না? খাওয়া দাওয়া কি ঠিকমতো হচ্ছে না? তোমাকে দেখে তো সুস্থ সবল যুবক লাগছে না। প্রার্থ ঠোঁটে সামান্য হাসি ফোটালো। মলিন গলায় বলল,
যেখানে আমার ভালো থাকার মানুষই সুস্থ নেই সেখানে আমাকে আর কত সুস্থ থাকতে বলছেন আঙ্কেল? সে তো আছেই, কিন্তু তোমাকে তো সুস্থ থাকতে হবে। স্বামী স্ত্রী একসাথে অসুস্থ হলে কি করে চলবে? প্রার্থ কিছু বলল না। ডক্টর ইফতেখার এবার আসল আলোচনায় আসলেন। পুষ্পর আমরা যত দ্রুত সম্ভব অপারেশনটা করতে চাই। ওর শারীরিকভাবে এখনো কিছু দুর্বলতা আছে। আশা করি দুদিনের মধ্যে সব দুর্বলতা কেটে যাবে এবং এটার দায়িত্ব আমি তোমার উপরেই দিলাম। ওকে ডাইভার্ট করো। যা গেছে তা গেছে। তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। বাচ্চার বিষয় নিয়ে ওর সামনে কথা বলা টোটালি অফ করে দাও। মানসিক সুস্থতাই বড় সুস্থতা। ওকে মানসিকভাবে প্রস্তুত করো, নয়তো অপারেশনের সময় নানা সমস্যার দেখা দিতে পারে। আশা করি বুঝতে পেরেছ আমার কথা। প্রার্থ তপ্ত শ্বাস ফেলে। ও তো চায় পুষ্পকে এই ট্রমাটা থেকে বের করতে, কিন্তু সদ্য সন্তান হারানো মাকে কি এত সহজেই সব ভোলানোর যায়? তবুও প্রার্থ চেষ্টা করছে। সে নিচু স্বরে বলল, জি আঙ্কেল, বুঝতে পেরেছি। আমি ওকে যথাসম্ভব ডাইভার্ট করার চেষ্টা করব। আপনি প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যাই হয়ে যাক, ওর যেন কিছু না হয়। ডোন্ট ওয়ারি ইয়াং ম্যান, সি উইল বি ফাইন। এটা খুব জটিল কোন রোগ নয়। অপারেশনটা সাকসেসফুলি করতে পারলেই অলোকে। তুমি চিন্তা করে না। আমি একটু পর গিয়ে চেক করে আসবো একবার। সকালে স্যুপ বা পুষ্টিকর কিছু খাইয়ে দিও। আনহাইজেনিক খাবার একদম এলাও নয়। ডক্টর কিছু মনে করে আবার বলল, ও আরেকটা কথা, সিঙ্গাপুর থেকে যে ডক্টর অ্যাপয়েন্ট করেছি তিনি আজ আসছে বিডিতে। বেশি দিন থাকবে না এখানে। সো যত দ্রুত পারো পুষ্পকে অপারেশনের জন্য তৈরি করো। এটুকুই। যাও, ওর কাছে যাও। প্রার্থ উঠে দাঁড়ালো। কৃতজ্ঞতা স্বরূপ ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল সে। সকাল সকাল চৌধুরী বাড়ির মানুষ তৈরি হয়েছে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। প্রত্যয় আর পূর্ণতাও কাল এ বাড়িতেই এসেছে। কাজ থেকে দুজনেই ছুটি নিয়েছে তারা। মেয়েকে এভাবে রেখে কাজে কখনোই যেতে পারবেন না। সবকিছু ঠিকঠাক করে আশরাফের গাড়িতে উঠে পড়েছে তারা। পূর্ণিমা বেগম সহ মোট 4 জন উঠল সে গাড়িতে। অহনা বেগম প্রার্থর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভিংয়ে অন্ত বসা। প্রিয়া ভেতর থেকে এলাচিকে নিয়ে আসছে। এলাচিকে নিয়ে গাড়ির সামনে আসতেই অহনা বেগম কড়া গলায় বললেন, হসপিটালে মেবি পেট এলাও নয়। এলাচিকে রেখে এসো। প্রিয়া মিয়ে যায়। মাথা নিচু করে বলে, এলাচিকে দেখলে বুবুর একটু ভালো লাগতে পারে, তাই আর কি। তবুও তুমি ওকে রেখে আসো। বিড়ালে অনেকের অ্যালার্জি থাকতে পারে। সেখানে নিতে হবে না। রেখে এসো। বাসায় রুবি আছে, ও দেখে রাখবে ওকে। প্রিয়া ডাইভিং এ বসা অন্তর দিকে একবার তাকালো। অন্ত ইশারা করল রেখে আসতে। ও আর কিছু না বলে মাথা নিচু করে চলে যায় এলাচিকে রেখে আসতে। একটু পর যখন এলাচিকে রেখে সে এগিয়ে এলো তখন মনে মনে প্রার্থনা করছিল যেন অহনা আন্টির সাথে ওর যেতে না হয়। ওই রগজটা মহিলা কি না কি বলে বসে আল্লাহ মালুম। এবার সোজা গিয়েই মায়ের সাথে বসে পড়বে। অন্তর সাথে যাবে না। করলও তাই। গটগট পায়ে চলে গেল আশরাফের গাড়ির সামনে। চটপট বসে গেল গাড়িতে। ততক্ষণে অহনা বেগম বসে পড়েছে অন্তর পাশের সিটে। প্রিয়াদের গাড়ি আগে ছাড়লে অন্ত গাড়ি ছেড়ে দিল। বেশ অনেকক্ষণ মা ছেলে চুপ রইল। অন্ত মনে মনে নিজেকে প্রস্তুত করছে। ও জানে মা কেন এমন স্ট্রিক্ট বিহেভ করছে। কিছু একটা যে বলবে এটাও শিওর। অহনা বেগম মুখ খুললেন আরো কিছুক্ষণ পর। সামনে তাকিয়ে তেজি গলায় বললেন, তোমার সাথে আমার কথা আছে অন্ত। অন্ত ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে স্বাভাবিকভাবেই বলল, বলো আম্মু। ভদ্রমহিলা কথায় কোন রাগঢাগ রাখলেন না। সোজাসুজি প্রশ্ন ছুড়লেন, তোমার আর প্রিয়ার মাঝে কি চলে? এখন নয় আম্মু, প্লিজ। এখন এগুলো জিজ্ঞেস করো না। আমরা পুষ্প আপুকে দেখতে যাচ্ছি। এখন নয় তো কখন? পুষ্পকে দেখতে যাচ্ছি, কিন্তু কোথাও লেখা নেই যে আমরা এখন এই বিষয়ে কথা বলতে পারবো না। তুমি যদি তোমার জায়গা থেকে ঠিক থাকো তাহলে এখন আর তখনের প্রয়োজন হবে না আমার মতে। কিচ্ছু চলছে না আম্মু। কিচ্ছু চলছে না। অন্ত ডোন্ট আন্ডার এস্টিমেট মি। মা হই তোমার। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আচ্ছা বলো, কি শুনতে চাও? প্রশ্নটা আমি প্রথমেই করেছি। কি চলে তোমাদের মাঝে? অন্ত আর লুকোচুরির খেলা খেলল না। সরাসরি বলে দিল, কিছু চলছে না আম্মু। আমি ওকে পছন্দ করি। অহনা সরু চোখে তাকালেন। ঝাঝালো গলায় প্রশ্ন করলেন, শুধু তুমি পছন্দ করো? সে করে না? আম্মু, ওর খবর দিয়ে তুমি কি করবে? অন্ত ধমকে উঠেন অহনা। তার ছেলে তার সাথে এভাবে কথা বলছে? এত শান্তশিষ্ট ছেলে কথার উপর কথা বলছে। এ যেন মায়ের এতদিনকার অহমিকায় আঘাত আনল বেশ। দাঁতে দাঁত চেপে ফের বললেন, বেশি বড় হয়ে গেছ? মায়ের উপরে কথা বলো তুমি? বয়স কত তোমার? কিসে পড়ো? রোজগার করো? গার্লফ্রেন্ড জুটিয়ে রেখেছ তাহলে কোন আক্কেলে? অন্ত মায়ের উপর গলা বাড়িয়ে কথা বলল না। সবকিছু বোঝানোর জন্য খুব নরম গলায় বলল,
আম্মু আমি বলিনি আমি এখন বিয়ে করব। আই নো মাই লিমিটস। আর ও আমার গার্লফ্রেন্ড নয়। আমি ভালোবাসি ওকে। কোন একদিন বিয়ে করব। গার্লফ্রেন্ড নামে তাকে আখ্যা দিব না। অহনা আশ্চর্যের উপর আশ্চর্য হলেন। তার ছেলে ঠিক কতটা বড় হয়েছে? সে কি আদতে এই ছেলের মা? কই মা হয়ে তো তিনি বুঝতে পারছে না তার ছেলে ঠিক কতখানি বড় হয়েছে। এভাবে ভয়ভীতিহীন কথা বলতে কোথা থেকে শিখেছে? তিনি যেন আরো কঠোর হলেন। তেজস্বী স্বরে বললেন, তুমি ভালোবাসার কি বুঝো? তুমি মানুষ চিনতে শিখেছ? ওই মেয়ের আশেপাশেও যেন তোমাকে না দেখি ক্যারিয়ারের চিন্তা না করে তুমি প্রেম বিয়ের চিন্তা করছো। ওয়াও, এত উন্নতি আমার ছেলের। আম্মু তুমি এসব নেগেটিভ ভাবে কেন নিচ্ছ? তো পজিটিভ ভাবে নিতে বলছো? শুনে রাখো অন্ত তোমার ক্যারিয়ারের আগে কিছু না। এসব প্রেম পীড়িতির খেলা এখানেই শেষ করো। দ্বিতীয়বার বলবো না আমি। এবং তুমি জানো আমি সত্যিই বলবো না। আর প্রিয়াকে বলে দিও তোমার থেকে দূরে থাকতে। আমি বললে কি কি বলবো সে তো তুমি জানোই। অন্ত অসহায় চোখে তাকায় মায়ের দিকে। কণ্ঠে সমান অসহায়ত্ব ফুটিয়ে তুলে বলে, আম্মু এমন কেন করছো? আমি বলিনি আমি এখনই বিয়ে করব বা করছি। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো। ক্যারিয়ারের চিন্তা আমারও আছে। প্লিজ তুমি ভুল বুঝো না আমাকে। প্রিয়াকেও কিছু বলো না প্লিজ। ওর কোন দোষ নেই। তুমি কি চাও আমি ওর সাথে কথা না বলি, দেখা না করি, তাই তো? ঠিক আছে মানলাম। পড়ালেখায় মন দিব তো? দিলাম। কিন্তু মা শুনে রাখো বিয়ে আমি ওকেই করব। তা আজ হোক বা 10 বছর পর। ও অন্তর নামেই লেখা থাকবে। অহনা হাতে তালি দিয়ে নাটকীয় ভঙ্গিতে বললেন, বাহ ভালোই তো হাতিয়ে নিয়েছে দেখছি। একেবারে বশ করে ফেলেছে। তাকে বিয়ে না করতে পারলে তুমি মরে যাবে। দুনিয়ায় আর মেয়ে নেই। দুনিয়ায় হাজারটা মেয়ে আছে। কিন্তু আমার তাদের কাউকে লাগবে না। আমার ওকেই লাগবে। ওকে না পেলে আমি সত্যিই মরে যাব। ছেলের লাগামহীন বেলেল্লাপনা কথা শুনে অহনার রাগের পরিসীমা দ্বিগুণ হল। একটা মেয়ের জন্য তার ছেলে আজ এই পর্যায়ে এসেছে। এদিনও তাকে দেখতে হলো মনে মনে তিনি পণ করলেন ওই মেয়েকে তিনি 13 ঘাটের পানি খাইয়েই ছাড়বে। তখনই পাশ থেকে অন্তমায়ের মতিগতি বুঝে বলল, আম্মু আমার তোমার কাছে অনুরোধ তুমি প্রিয়াকে কিচ্ছু বলবে না। আমাদের মাঝে আজকে যা কথা হয়েছে তাও না। কিচ্ছু না। তুমি যা বলেছ আমি তা মেনেছি। শুধু ওকে তুমি কোন কথা বলবে না। এটা আমার শর্ত অথবা অনুরোধ মানতে পারো। অহনা চুপ রইলেন। তার নিজের ছেলের উপরও সে বিরক্ত। সারা জীবন অফিস অফিস করে ছেলেদের দিকে ধ্যানই দিতে পারেননি তিনি। আজ তারই ফল ভোগ করছে যেন। ছেলে মায়ের হাত ছাড়া হয়ে গেছে অনেক আগেই। সে অন্য মেয়ের জন্য এখন মায়ের মুখের উপর কথা বলছে। মরে যেতে চায়। অথচ এই ছেলেই ছিল বাড়ির সবচেয়ে নম্র ভদ্র আর শান্তশিষ্ট। মায়ের মনে হাজারটা অভিযোগ তুলল। কিন্তু ছেলেকে কিছু আর বলতে পারল না। এরপর পুরোটা পথ একই রকম চুপ হয়ে রইল সে। পুষ্পর কেবিনটা এখন কানায় কানায় ভর্তি। মানে পরিবারের সব সদস্য উপস্থিত। তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। প্রার্থর হাতে স্যুপের বাটি। গরম স্যুপ চামচে তুলে ফু দিয়ে দিয়ে পুষ্পর মুখে পুরে দিচ্ছে সে। পুষ্প চুপচাপ খাচ্ছে। আজ একবারও কাঁদেনি পুষ্প। নীরবতা পালন করছে। কেউ কিছু জিজ্ঞেস করলে হুহা করে উত্তর দিয়ে যাচ্ছে শুধু। তবুও এটুকুতেই খুশি তারা। পুষ্প যে এমন শক্ত থাকবে তা তো ভাবতেই পারেনি কেউ। ভেবেছিল সকালে হয়তো পুষ্পকে সামলানো খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে নিজে থেকেই শান্ত হয়ে আছে। বিষয়টা একটু হলেও শান্তি দিচ্ছিল সকলের মনে। পুষ্পর মা তখন ওর উস্কোখুস্কো চুলগুলোতে বেনুনি পাকাচ্ছিলেন। এমনিতেই সবারই মুখ থমথমে, তবুও পুষ্পকে ভালো রাখার জন্য টুকটাক অনেক কিছুই বলে যাচ্ছে। পুষ্পর সেদিকে তেমন ধ্যান নেই। সে প্রার্থর শুকনো মুখে তাকাচ্ছে বারবার। তার শুকনো খড়খড়ে মুখটা দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। এ কদিনে মানুষটা বোধ হয় ঠিকঠাক খাওয়া দাওয়াও করেনি। চোখ মুখে ক্লান্তির ছাপ, সাথে চিন্তার ছাপও স্পষ্ট ফুটে আছে। আরেক চামচ স্যুপ মুখের সামনে ধরতেই পুষ্প শান্ত গলায় প্রশ্ন করল, আপনি খেয়েছেন? প্রার্থ সামান্য হেসে বলে, পরে খেয়ে নিব। কখন? তোর খাওয়ার পর। কাল রাতে খেয়েছিলেন কিছু? হুম। প্রার্থর মিথ্যেটুকু সে চট করে ধরে ফেলে। তেজ দেখিয়ে বলে, মিথ্যে কেন বলছেন? আমার সামনে মিথ্যে বলবেন না। আপনাকে এই অবস্থায় দেখার জন্য আমি এখানে বসে আছি। নিজের দিকে একবারও তাকিয়ে দেখেছেন? নাকি শুধু আমাকে নিয়েই ব্যস্ত থেকেছেন? একবার ভাবলেন না আপনাকে এভাবে দেখতে আমাদের কেমন লাগবে? বলতে বলতে কণ্ঠ রোধ হয়ে আসে পুষ্পর। কেঁপে কেঁপে উঠে স্বর। চোখ টলমল করছে। প্রার্থ এতগুলো মানুষের তোয়াক্কা করল না। সবার সামনে এক হাতে কান ধরে বলল, সরি। আর হবে না। এখন আমাকে কি করতে হবে? পুষ্প ভেঙে আসা গলায় তেজ দেখিয়ে বলল, কি করতে হবে আবার? নিজের চেহারা সুরত ঠিক করুন। প্রার্থ একটু মজা নিল। দুষ্টুমির স্বরে বলল, কেন? আমাকে ভালো দেখাচ্ছে না? পুরনো হয়ে গেছি এজন্য?
পুষ্প ধমকে উঠে, চুপ করুন আপনি বেলাজ লোক। বড় আম্মু তুমি কিছু খাইয়ে দাও তোমার ছেলেকে। চেহারা ভরলে আমার সামনে আসতে বলো। ভাঙা চেহারায় আমার সামনে যেন না আসে। প্রার্থ নাকচ করে বলে, আগে তুই এটুকু শেষ কর, এরপর খেয়ে নিব প্রমিস। কোত্থেকে প্রিয়া এসে প্রার্থর হাত থেকে বাটিটা নিয়ে বলল, যাও যাও আমি খাইয়ে দিচ্ছি বুবুকে, তুমি গিয়ে খেয়ে আসো। বুবুর তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না, খেয়ে দিয়ে মুখটাতে একটু মাংস বানিয়ে নিয়ে আসো। যাও। পূর্ণিমা বেগমও বলল, বাবা খেয়ে নে, তুই অসুস্থ হলে আমার মেয়েটার এমন যত্ন নিবি কি করে? কেবিনে একটা সোফা আছে, সাথে ছোট্ট একটা টেবিল সেট করে সেখানে খাবারের বক্স রাখলো সব পূর্ণতা বেগম। বাসা থেকেই তারা খাবার নিয়ে এসেছে, খায়নি এখনো কেউই। অহনা আর আশরাফ পুষ্পর সাথে দেখা করেই চলে গেছে, তারা অফিসে খেয়ে নিবেন। খাবারগুলো টেবিলে রাখতেই পুষ্প প্রত্যয় সাহেবকে বলে উঠল, আব্বু আমি জানি তুমিও খাওনি কিছু, যাও জামাই শ্বশুর একসাথে বসো, আমি এখান থেকে তোমাদের খাওয়া দেখব তারপরেই খাবো বাকিটুকু। প্রত্যয় মেয়ের মাথায় হাত রেখে চলে গেলেন খাবার খেতে। প্রার্থও গিয়ে বসেছে। পুষ্প আলগোছে হাসে, টপ করো এক ফোঁটা জল নিজের হাতের উপর পড়ে, এই তো মানুষগুলো খাচ্ছে স্বাভাবিকভাবে কথা বলছে, নয়তো ওর চক্করে বাকি সকলের ঘুম হারাম হচ্ছিল। বিশেষ করে প্রার্থর, যাকে ভালোবাসে তার মনের অবস্থা সে কি টের পায় না? আলবাত পায়। ছেলেটা সবসময় এত ভয় থাকে। বুকের উপর মাথা রেখে শুলেই বোঝা যায় চঞ্চল হৃৎপিণ্ড ভয় কেমন ধরাস ধরাস করছে। এই মানুষটাকে একটু শান্তি দেয়া প্রয়োজন। আর কত ভুগবে সে? পুষ্প কি তাকে এমন প্রেমতৃষ্ণায় ভোগাতে চেয়েছিল? ও তো এত কঠোর শাস্তি চায়নি, তবুও কেন যে এত কঠিন শাস্তি ভোগ করতে হলো ও নিজেও জানে না। অবশেষে চলে এলো সেই রুদ্ধশ্বাস দিনটিতে, যে দিনে তাদের ক্ষণে ক্ষণে শ্বাস আটকে যাবে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যাবে। সেই অপারেশনের দিন আজ। দুদিন পুষ্পর শারীরিক অবস্থা দেখে ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছে অপারেশন আজকেই হবে। কারণ পেশেন্ট শারীরিক ও মানসিক দুদিক থেকেই ভীষণ স্ট্রং। তার ভেতর একটা জেদ চেপেছে, তাকে বাঁচতে হবে। নিজের জন্য না হোক প্রার্থর জন্য, নিজের পরিবারের জন্য, আবার মা হবার জন্য। সেই জেদ থেকেই দুদিনেই তার এত পরিবর্তন। অপারেশনের খুব বেশি সময় নেই। বর্তমানে পুষ্প বসে আছে তার কেবিনে, সামনে প্রার্থ বসা। কথা বলার জন্য অল্প কিছু সময়ই আছে তাদের হাতে, কিন্তু প্রার্থ চুপ হয়ে আছে অনেকক্ষণ। মনে হচ্ছে কথাটা তার ঝুলিতে নেই, অথচ মনে এত এত কথা জমে আছে, সে মুখ ফুটে বলতে পারছে না। প্রথম কথোপকথন শুরু করল পুষ্পী, খুব আদুরে গলায় বলল, ভয় হচ্ছে? প্রার্থ কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। চোখ দুটো আজও রক্তজবার ন্যায় টকটকে লাল বর্ণ ধারণ করেছে। পুষ্প হাত বাড়িয়ে দেয়, এদিকে আসুন। প্রার্থ বেডের সামনে টুলে বসেছিল, পুষ্প বসেছিল তার দিকে ঘুরে। সে এগিয়ে গিয়ে অনায়াসে মাথা এলিয়ে রাখল পুষ্পর বুকে, দু হাতে জড়িয়ে ধরল শক্ত করে। পুষ্পর তার মাথায় হাত বুলিয়ে দেয়, চুলের ফাঁকে ফাঁকে আদুরে হাতে আঙ্গুল চালায়, মাথায় চুমু দিয়ে বলে, যেখানে আপনার আমাকে শান্ত করার কথা সেখানে আমি আপনাকে শান্ত করছি। এটা কোন কথা? প্রার্থ এ প্রশ্নের উত্তর দিল না। বুকের যেখানে মাথা রেখেছে সেখানটায় আগুল ঠেকিয়ে আদুরে গলায় বলল, আমার এখানটা চাই। দিন শেষে ক্লান্ত হয়ে এসে এখানটাতে শান্তি খুঁজতে চাই। তুই নাম প্রশান্তিটা আমার চাই, সারা জীবনের জন্য চাই। একটু থেমে পুষ্পর মুখ দুহাতে পুড়ে আবার বলল, আমাকে স্বার্থপর ভাবতে পারিস? আমি সত্যিই স্বার্থপর। নিজের স্বার্থের জন্য হলেও আমার তোকে চাই। তুই আমার দেহের সাথে রুহের সাথে মিশে গেছিস। তোকে ছাড়া দুনিয়াবি জীবনের এক মুহূর্তও চিন্তা করা আমার জন্য দমবন্ধকর। তুই ফিরে আসবি বল, আমার কাছে আসবি, আমার প্রশান্তির কারণ হবি। প্রার্থর চটা হাতের উপর নিজের নরম হাতটা রাখল পুষ্প, চেপে ধরে ঠোঁটের কাছে হাত এনে চুমু দিল। মলিন হেসে বলল, আসব। আল্লাহ চাইলে আমি আপনার কাছে অবশ্যই আসব। যদি না আসি তাহলে? বাকিটুকু সম্পূর্ণ করতে দিল না, হেঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো। পদ্মকুড়ির ন্যায় পাতলা গোলাপি ওষ্ঠপুটে নিজের তামাক পোড়া অধর ডুবিয়ে দিল প্রার্থ। ঠোঁটে রাজ চালালো নিজ গতিতে। পুষ্পর কথা বন্ধ হয়ে যায়। চোখ দুটো বন্ধ করে দুহাতে শক্ত করে খামচে ধরে প্রার্থর শার্টের কলার। বন্ধ চোখের ভেতর হতেই বেরিয়ে আসে নোনা জল। সে জল এসে লাগে প্রার্থর গালে। প্রার্থ এক হাতে পুষ্পর সেই অশ্রু মুছে দেয়। বেশ অনেকটা সময় ধরে ওরা ডুবে থাকে নিজেদের অধরভাজে। সবটুকু দুঃখ কষ্ট এখানেই নিংড়ে দেওয়ার প্রয়াস যেন। দীর্ঘ চুম্বন শেষে সরে আসে প্রার্থ, কপালে কপাল ঠেকিয়ে চুপ করে থাকে। দুজনেই হাঁপাচ্ছে, তপ্ত শ্বাস এসে আছড়ে পড়ছে একে অপরের মুখে। প্রার্থ পুষ্পর ঠোঁটে আবারও ছোট্ট একটা চুমু এঁকে সরে আসে। ওর কোমল হাত দুটো নিজের বজ্রমুষ্টিতে পুরে মেঘমন্দ্র স্বরে বলল, তুই আসবি, তুই ফিরবি আমার কাছে। আমি তোকে ছাড়া বাঁচতে শিখিনি ফুল।
আমাকে বাঁচাতে হলে তুই আসবি এবং তুই অবশ্যই আসবি। কেবিনের উপর বড় বড় অক্ষরে লেখা অপারেশন থিয়েটার। তার উপরেই লাল রঙের একটা লাইট জ্বলছে। পুষ্পকে ভেতরে নেওয়া হয়েছে অনেকক্ষণ। মেয়েটা এত স্ট্রং, একটুও কাঁদেনি। উল্টো বাবা প্রত্যয় এহসান কেঁদেছেন বলে নিজে তাকে সান্ত্বনা দিয়েছে। আদরের কন্যাকে এভাবে মৃত্যুর সাথে লড়তে দেখে প্রত্যয় এহসান ভেঙে পড়েছেন। কয়েকদিনের ধকলেই মুখ শুকিয়ে গেছে। তিনি বসে আছেন অপারেশন রুমের বাইরে রাখা সারিবদ্ধ চেয়ারে। চুপচাপ বসে বসে প্রার্থনা করে যাচ্ছেন মেয়ের জন্য। হসপিটালে বর্তমানে প্রত্যয়, প্রার্থ, অন্ত আর হৃদয় আছে। বাসা থেকে আর কাউকে আসতে দেয়নি। অপারেশনের অনেক আগেই দেখা করিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হসপিটালে ভিড় না জমিয়ে বাড়িতে বসে দোয়া প্রার্থনা করুক, তাতেই ভালো। অর্ণব আর রকির আসতে একটু দেরি হবে। ওরা জরুরি কাজে আটকা পড়ে গেছে। কার্তিক আসছে। প্রার্থ আর এক জায়গায় স্থির নেই। এদিক ওদিক পায়চারি করছে। তার অস্থির লাগছে। কোথাও স্থির হয়ে বসতে পারছে না। একবার কেবিনের দরজার বাইরে থম মেরে দাঁড়াচ্ছে, আবার এদিক ওদিক হাঁটছে। বুকের ভেতর উথাল পাথাল ঝড়। খানিক পর পর শ্বাস আটকে আসছে। বড় বড় দম নিতে হচ্ছে। হৃদয় উঠে গিয়ে প্রার্থর কাঁধে হাত রাখল, নরম গলায় বলল, শান্ত হ বন্ধু। এত বিচলিত হয়ে পড়িস না। অসুস্থ হয়ে পড়বি। ওখানে একটু বস। সব ঠিক হয়ে যাবে। প্রার্থ কথা শুনল। গিয়ে বসে পড়ল সিটে। এরপর সব আবার নীরব। প্রার্থ হাঁটুর উপর কুনুই রেখে দুহাতে মাথা চেপে নিচু হয়ে বসে আছে। বেশ অনেকক্ষণ এভাবেই বসে রইল। এক সময় টুপ করে এক ফোঁটা জল সাদা টাইলসের উপর পড়ে। ওর পাশেই ছিল প্রত্যয় সাহেব বসা। তার দৃষ্টিও ছিল নিচের দিকে। ওই এক ফোঁটা জল তার চোখ এড়াল না। তিনি এগিয়ে এলেন। নিঃসংকোচ হাত রাখল প্রার্থর কাঁধে। বড় অসহায় কণ্ঠে বলল, বাবা, তুমি আমাকে মাফ করো। তোমাকে অকারণে ভুল বুঝে অনেক কথা বলে ফেলেছি। আমি বুঝিনি তুমি আমার মেয়ের এতটা জুড়ে থাকবে। মাঝে মাঝে বাবা মাও পাত্র নির্বাচনে ভুল করে এবং সন্তানরাই সঠিক পাত্র নির্বাচন করে। আমার মেয়েটাও তার জন্য সঠিককেই নির্বাচিত করেছিল। আমি তোমাকে বুঝতে পারিনি। প্রার্থ সংযত করল নিজেকে। কাঁধে থাকা প্রত্যয়ের হাতের উপর নিজের হাত রাখল। নরম স্বরে বলল, আপনার দোষ নেই আঙ্কেল। প্রথমে আমাদের সম্পর্কটাই এমন ছিল। মাঝিহীন নাওয়ের মতো। কি করে যেন দুজনেই সেই নায়ের হাল ধরলাম আমারও অজানা। এখন সে আমাকে ফাঁকি দিয়ে পুরো নাওয়ের ভার আমার কাছে ছেড়ে দিতে চাইছে। আমি কি করে একা একা এই নাও বইয়ে নিয়ে যাব বলুন তো। শেষের দিকে এসে কণ্ঠটা মলিন হয়ে এলো প্রার্থর। প্রার্থর মাথায় স্নেহের হাত রাখলেন প্রত্যয়। বললেন, আমার মেয়ে এত ভীতু নয়। দায়িত্বহীনও নয়। নাও বইয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যখন তোমাদের দুজনের, তাহলে আমার মেয়ে পিছু হটবে না। তুমি দেখো, সে তোমার সাথে আবার নাওয়ের হাল ধরবে। চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। প্রার্থ মাথা নাড়িয়ে বলল, সেই আশাই আছি। এরপর শুধু কয়েক জোড়া দীর্ঘশ্বাসের আওয়াজ এলো। নীরব রইল সব। কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর হৃদয়ের ফোনটা নীরবতা চিরে শব্দ করে বেজে উঠল। ফোন পকেট থেকে বের করে দেখে প্রিয়ার ফোন। হৃদয় প্রার্থর কাছে এসে আস্তে করে বলল, প্রিয়া ফোন করছে প্রার্থ। বাসায় বোধ হয় সবাই টেনশনে আছে। ওদের কি বলবো? ছোট করে বলা কথাটুকু প্রত্যয় না শুনলেও অন্তর কানে ঠিকই পৌঁছালো। অমনি দাঁত চেপে ধরল সে। প্রিয়া হৃদয়ের ফোনে কল করেছে, বিষয়টা মাথায় ঢুকতেই রাগে মাথা দপদপ করে উঠছে। জেদোটুকু চেপে বসে রইল সে। তখনই কানে এলো প্রার্থর গম্ভীর স্বর। সে ছোট করে বলল, অন্তর কাছে দে। কথাটুকু শুনে দুজনেই হতভাগ। হৃদয় কপাল গুটিয়ে বলল, ও কি বলবে? তুই দে ওকে। প্রার্থর উপর আর কথা বলল না। ফোনটা দিয়ে দিল অন্তর হাতে। অন্ত তখনও ভীতু চোখে তাকিয়ে প্রার্থর দিকে। প্রার্থ ছোট করে বলল, বল, এখানে সব ঠিক আছে। বেশি টেনশন যেন না নেয়। অন্ত ফোনটা রিসিভ করে কানে নিল। উঠে গিয়ে একটু দূরে দাঁড়ালো। ওপাশ থেকে ভেসে এলো প্রিয়ার নিভু নিভু কণ্ঠস্বর, হৃদয় ভাই। অন্ত। অন্তর খিটখিটে স্বর। ওপাশে প্রিয়া অবাক হয়। ফোন দিল হৃদয়কে, ধরল অন্ত। ব্যাপার কি? ও কিছু বলবে তার আগেই অন্ত বলল, হৃদয়কে হঠাৎ এত মনে পড়ছে কেন? এ সময়ে তার ফোনে কল দিচ্ছেন যে। খোঁচা মার্কা কথা শুনে মুহূর্তেই রেগে যায় প্রিয়া। নিভু স্বর বদলে যায়। কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে, একদম বাজে কথা বলবে না তুমি। তোমাকে কতবার ফোন করেছি তোমার খেয়াল আছে? তোমাকে দিচ্ছি, ভাইকে দিচ্ছি, আব্বুকে দিচ্ছি, কেউ ফোন তুলছ না। তো এখন আমি কাকে ফোন করব? হৃদয় ভাই ছিল তাই তাকেই কল করেছি। বাকিরা আমার ফোন না ধরলেও তুমি তো ধরবে। আমার ফোনের কোন ভ্যালু আছে তোমার কাছে? দুদিন ধরে দেখছি ইগনোর করছো তো করছো, এখনো অবধি করেই যাচ্ছ। কতবার ফোন দিয়েছি তোমাকে, খেয়াল আছে? নাকি ইচ্ছে করে খেয়াল করনি? অন্ত এবার নিভে আসে।
ফোনটা যে সাইলেন্ট করা। ওর অনুশোচনা হলো ভীষণ। শুধু শুধু প্রিয়াকে এভাবে বলা ঠিক হয়নি। এমনিতেই মায়ের কথায় প্রিয়াকে যথাসম্ভব এড়িয়ে চলছে। ওর মা কেমন সেটা ও ভালো মতোই জানে। একবার যা বলবে তাই করে ছাড়বে। এর থেকে ভালো এখন একটু দূরত্ব নিয়ে চলবে। পরে যে করেই হোক বিয়ে করে একেবারে নিজের করে নিবে। ততদিনে প্রিয়াকে চোখের সামনে দেখতে পারলেই চলবে। চোখের শান্তিই মনের শান্তি। কিন্তু কেস তো উল্টে যাচ্ছে। প্রিয়া অভিমান করলে তো সমস্যা। যে জেদ মেয়ের। একবার ভুল বুঝলে অন্তকে যে কত কি করতে হবে তার কোন শেষ নেই। সে কণ্ঠটা খাদে নামিয়ে বলল, সরি আমি খেয়াল করিনি। ফোনটা সাইলেন্ট ছিল। কিন্তু তুই আর কখনো হৃদয়কে কল করবি না, সে যত দরকারি হোক না কেন? প্রিয়া আরও তেতে উঠে, কেন? কেন? ফোন করলে তোমার কি? আমি 100 বার ফোন করব। তোমরা তো ফোন ধরবে না। আমি কি আপুর অবস্থা জানব না? এখানে আমাদের চিন্তা হয় না? আমি এখন বারবার হৃদয় ভাইকেই ফোন করব। অন্ত আহত গলায় ডাকে, প্রিয়া সরি বললাম তো। প্লিজ ওকে ফোন করবি না। আমার ভেতরে জলে পুড়ে যায়। আমাকে পোড়াতে তোর ভালো লাগে? প্রিয়াও এবার মিয়ে আসে। ওর এমন ডাকে ও কথায় প্রিয়া বেশিক্ষণ টিকতে পারে না। তাই আর জ্বালালো না ওকে। কথা ঘুরিয়ে পুষ্পর কথা এলো, ঠিক আছে করব না। এখন বলো আপুর কি খবর? আর ভাই পার্থ ভাইয়ের কি খবর? ভাই কাঁদছে? আব্বুও কি কাঁদছে? ডাক্তাররা এখনো বের হয়নি। ভাই আর আঙ্কেল ঠিক আছে? কাঁদছে না? তুই চিন্তা করিস না। ওদিকে বড়মাদের চিন্তা করতে বারণ করিস। এখানে ডাক্তার বের হলে কিছু বললে আমি তোকে কল করব। এখানে ফোন করার দরকার নেই। ঠিক আছে। খবর জানিও কিন্তু। চিন্তা করিস না। রাখছি। ফোনটা কেটে দিল অন্ত। গিয়ে হৃদয়ের হাতে ফোন দিয়ে পার্থর পাশে আবার বসল। আরও অনেকক্ষণ পর থিয়েটারের উপরের জ্বলা লাল বাতিটা বন্ধ হয়ে গেল। জানান দিল অপারেশন সম্পন্ন হয়েছে। কিন্তু সাকসেসফুলি হয়েছে তো? কিছুক্ষণের মাথায় ডাক্তারি পোশাক ও মাস্ক পরা দুজন ডাক্তার বের হলো ভেতর থেকে। পার্থ হন্যে হয়ে এগিয়ে যায় তাদের সামনে। বিচলিত হয়ে বলে, কি হলো? ও ঠিক আছে? অপারেশন ঠিকঠাক হয়েছে? কোন ক্ষতি হয়নি তো? ও ভালো হয়ে যাবে? ডক্টর ইফতেখার মাস্কটা খুলে থুতনিতে ঝুলিয়ে রাখলেন। বললেন, রিল্যাক্স পার্থ। এত হাইপার হইও না। কাম ডাউন। অপারেশন একদম ঠিকঠাক হয়েছে। আমরা আশা রাখছি জ্ঞান ফিরলেই সব ঠিকঠাক হবে। পার্থর বিচলিত ভাব কাটল না, দ্বিগুণ উদ্বেগ নিয়ে বলল, জ্ঞান ফিরলে মানে? জ্ঞান কখন ফিরবে? আমাকে চিনতে পারবে? অন্য কোন সমস্যা হবে না তো? রিল্যাক্স, এত উত্তেজিত হচ্ছ কেন? সব ঠিকঠাক আছে। এই অপারেশনের পর পেশেন্টের 48 ঘন্টার আগে জ্ঞান নাও ফিরতে পারে। আমাদের এতক্ষণ অপেক্ষা করতে হবে। জ্ঞানের আগেও ফিরতে পারে অথবা পরেও ফিরতে পারে। তবে আমরা আশা রাখছি সব ঠিকঠাক হবে। টেনশন নেওয়ার কারণ নেই। আমি ওকে একটু দেখতে পারি? এখন নয়। সময় লাগবে। অপেক্ষা করো। তুমি দেখা করতে পারবে, চিন্তা নেই। এতক্ষণ যখন অপেক্ষা করেছ, আরও কিছুক্ষণ অপেক্ষা করো। টেনশন নিও না। শুধু জেনে রাখো সব ঠিকঠাক আছে। ওকে। ডক্টর বিদায় নিয়ে চলে গেল। প্রার্থরা আবারও অপেক্ষার প্রহর গুনতে লাগল। এতক্ষণ সহ্য হলেও এই 48 ঘন্টার অপেক্ষার কথাটুকু তার সহ্য হচ্ছে না। 48 ঘন্টা 48 বছরের সমান মনে হচ্ছে। অর্ণবের বাবার অফিসে কিছু জরুরি কাজ পড়ে গেছিল। বিয়ের পর সে নিজেও বাবার বিজনেসে হাত দিয়েছে। সেই অফিসের কাজেই আটকা পড়ে গেছিল। দ্রুতপায় বাড়ি ফিরল সে। নিজের রুমে এসে স্নেহাকে ঝটপট বলল, জলদি তৈরি হয়ে নাও। হসপিটালে যাব। পুষ্পর অপারেশন সাকসেসফুল হয়েছে। পার্থর কাছে যেতে হবে আমাকে। তুমি তো যেতে চেয়েছিল, জলদি তৈরি হও। অর্ণব যেন খুব তাড়ায় আছে। মাত্রই সে খবর পেল ওখানকার। হৃদয় ফোন করে বলেছে, কার্তিক রকি পৌঁছে গেছে। অর্ণবের যাওয়া বাকি। স্নেহা কাল থেকে যেতে চাইছে, তাই তাকে নিয়ে যেতে চাওয়া। স্নেহা তখন বসে বসে বই পড়ছিল। খুশির খবরটা শুনে লাফিয়ে উঠে অর্ণবের সামনে গিয়ে দাঁড়ায়। উত্তেজনায় আরেকবার জিজ্ঞেস করে, সত্যি? পুষ্প আপু ঠিক হয়ে গেছে? আল্লাহ আল্লাহ, আমাদের কথা শুনেছে অর্ণব। আমার যে কি খুশি লাগছে। বলতে বলতেই অর্ণবকে গিয়ে জড়িয়ে ধরে। একেবারে টাইটলি ধরে দুহাতে। অর্ণব হতবাক, হতচেতন, হতবিহব্বল হয়ে পড়ে। ওর শরীরে ঘাম ছিল, নোংরা ছিল। অফিস থেকে এত তাড়াতাড়ি ফিরেছে যে ঘেমে গেছে একেবারে। রাস্তার ধুলোবালি লেগেছে। এখন জলদি জলদি একটু শাওয়ার নিয়েই বের হতো। অথচ মেয়েটা এভাবে জড়িয়ে ধরল। একেবারে নিঃসংকোচ। ওর ঘর্মাক্ত শরীর কি তার কাছে নোংরা লাগছে না? মেয়েটা এত সরল কেন? এত অমায়িক কেন তার ব্যবহার? অর্ণব কি এত ভালো স্ত্রী ডিজার্ভ করে? ও তো স্বামী নামক কোন দায়িত্ব পালনও করে না। তাকে এক টুকরো সুখও দেয় না।
ওর কপালেই কিনা এত ভালো মেয়ে জুটল। অর্ণব আলগোছে হাত দুটো রাখে স্নেহার কাঁধে। মোহনীয় কণ্ঠে শুধায়, স্নেহা আমি ঘেমে আছি, তোমার শরীরে নোংরা লাগবে। স্নেহা ছাড়ে না, বুক হতে মুখটা তুলে খুশি খুশি মনে বলে, লাগবে না, লাগলেও সমস্যা নেই। আপনি এত ভালো একটা খবর দিয়েছেন, আমার ইচ্ছে করছে আপনাকে একটা চুমু খাই। লাগামহীন কথাটা কর্ণকুহর হতেই অর্ণের চোখ দুটো বড় বড় হয়ে যায়। এই কি সেই মেয়ে যার এত প্রশংসা করল ও এতক্ষণ যাবৎ? স্বাভাবিকের তুলনায় একটু বেশিই বড় বড় চোখ দেখে স্নেহা মিয়ে যায়। বুঝতে পারে ভুল শব্দ ব্যবহার করে ফেলেছে। দুজন এত কাছাকাছি দেখেও মস্তিষ্ক বিরাট সাইরেন বাজিয়ে বেজে ওঠে। ঝটপট সরে এসে দাঁড়ায়, মাথা নিচু করে অপরাধীর ন্যায় সাফাই গায়, আসলে আমি ওভাবে বলিনি। মানে? তখনই ভেসে এলো অর্ণবের দুষ্টু কণ্ঠস্বর, ইট স ওকে। স্বামীকে চুমু খেতে চাওয়া অপরাধ নয়। তুমি চাইলে খেতে পারো, একটা নয় 10টাও খেতে পারো, তবে এখন নয়। এখন শরীরে জীবাণু আছে, একটু শাওয়ার নিয়ে আসি তখন দিও। চুমুটুমু খেয়ে তারপর না হয় হসপিটালে যাব। অর্ণবকে মুহূর্তেই পলটি খেতে দেখে স্নেহা হতবম্ব। মাত্রই তো এমন চোখে তাকাচ্ছিল যেন কতবড় ভুল বাক্য বলে ফেলেছ সে, এখন নিজেই এমন লাগামহীন কথাগুলো বলে ফেলল। স্নেহাকে নির্বোধ বানিয়ে রেখে অর্ণব শার্ট প্যান্ট নিয়ে চলে গেল ওয়াশরুমে। স্নেহা ওভাবেই দাঁড়িয়ে থাকে। এবার কি তাহলে ওদের সম্পর্কটা একটু স্বাভাবিক হবে? স্বাভাবিক আর দুটো স্বামী স্ত্রীর মতো নিঃসংকোচ ব্যবহার কি করতে পারবে তারা? স্নেহা মনে প্রাণে খুব করে চায় সম্পর্কটা স্বাভাবিক হোক, তাদের মাঝে কোন জোরতা না থাকুক, একটু ভালোবাসা বাসির গল্প হোক। পুষ্পর জ্ঞান ফিরল 36 ঘন্টা পর, অর্থাৎ 1.5 দিন পর। আজ সকাল 6টায় জ্ঞান ফিরেছে। প্রার্থ তখন ওর বেডের পাশে বসে হাতটা মুঠোয় পুরে ঝিমোচ্ছে। হঠাৎ হাত নড়ে উঠতেই সজাগ হয় সে, ভালো করে পরখ করে ওকে। চোখগুলোও যখন নড়ছে তখনই ছুটে যায় বাইরে। ডাক্তার তখন ছিল না হসপিটালে, অন্য এক নার্সকে ডেকে নিয়ে আসে। তখন পুষ্প পুরোপুরি চোখ খুলেছে, চোখ ঘুরিয়ে দেখছে চারপাশ। প্রার্থ ত্রস্ত পায়ে ওর সামনে এলো, হৃৎপিণ্ড প্রবল বেগে উঠানামা করছে। পুষ্পর কৌতূহলী চোখ দেখে ধুকপুকানির অবস্থা নাজেহাল। এত জোরে কারো বুক ধুকপুক করে? ও পুষ্পকে ডাকলো আলতো স্বরে, পুষ্প। পুষ্প তাকায় ওর দিকে। প্রার্থর তখনও ভয় করছে, ওকে কি চিনতে পারবে পুষ্প? যদি চিনতে না পারে, যদি কোন গড়বড় হয়, মস্তিষ্কের ব্যাপার স্যাপার। সে একটা ঢোক গিলে কাপা স্বরে বলল, আমাকে চিনতে পারছিস? আমি কে চিনতে পারছিস? পুষ্প হেসে ফেলে তখন, ঠোঁট প্রসারিত হয় অল্প পরিসরে, ফুটবল গলায় বলে, আমার বউ পাগল জামাই আপনি। আপনাকে না চিনলে বউ হলাম কোথায়? প্রার্থ হৃদয় শান্ত হলো অবশেষে। শ্বাস নিল বড় বড়, বুকের উঠানামা কমে এসেছে। পুষ্পর কথায় ঠোঁট বিস্তৃত করে হাসল, প্রাণখোলা হাসি। সাথে হাসল দাঁড়িয়ে থাকা নার্সও। প্রার্থ ঝুঁকে গিয়ে পুষ্পর কপালে চুমু খায়, মোহনীয় স্বরে বলে, ওয়েলকাম ব্যাক মাই ফ্লাওয়ার। আপনার বউ পাগল জামাইয়ের জীবন বউ ছাড়া অপূর্ণ। আপনাকে ছাড়া সে খুব কষ্টে দিন পার করছে। জলদি পুরোপুরি সুস্থ হয়ে আমার বুকে আসুন। পুষ্প ফুটবল হাতটা তখন রাখল প্রার্থর দাড়ি খচিত গালে। পাশ থেকে নার্স মেয়েটা পুষ্পকে উদ্দেশ্য করে বলল, এমন বউ পাগল জামাই পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার ম্যাম। আপনার হাজবেন্ড তো মনে হয় আপনাকে ছেড়ে হসপিটাল থেকে নড়েওনি। আপনার দেখাশোনায় থাকার কথা ছিল আমাদের, তবে উনি কিন্তু থাকতে দেয়নি, নিজেই থেকেছে আপনার কাছে। ইউ আর আ লাকি ওয়াইফ টু হ্যাভ আ হাজবেন্ড লাইক হিম। কথাটুকু বলে তিনি ওদের একলা ছেড়ে রুম থেকে চলে যান। পুষ্প তার থেকে চোখ ফিরিয়ে প্রার্থর দিকে তাকায়, দুর্বলতার জেরে মৃদু গলায় বলল, আপনাকে আমি কি বলে গিয়েছিলাম প্রার্থ? বলেছিলাম না ফিরে এসে যেন এমন ভাঙাচোরা চেহারা না দেখি। তবুও কেন এই হাল? প্রার্থ ওর হাতের তালুতে ঠোঁট ছুঁয়াল, বলল, আমার ফুল এখানে অসুস্থতার সঙ্গে লড়াই করছে, আমি তাকে রেখে চেহারা ঠিক করাই নামব? না ম্যাডাম, আপনি সুস্থ হন, এরপর আমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে যত্ন নিয়ে আমার চেহারা সুরত ঠিক করে দিয়েন। ওটা আপনার উপরেই ছাড়ে দিলাম। আপনি সম্বোধনে পুষ্পর একটু লজ্জা পেল, কিন্তু প্রকাশ করল না। বলল, তাই বলে এমন শুকিয়ে যাবেন? প্রার্থ নিজের বুকের কাছে পুষ্পর হাত নিয়ে ধরে বলে, গোটা একদিন 2 রাত জ্বালিয়েছিস, এখানটাতে বারবার ঝড় তুলেছিস, পুড়িয়ে ছাই করেছিস, দোষ তো তোরই। এই এত পরিমাণে জ্বালালে শুকাবো না? পুষ্পর চোখের কোণ বেয়ে অশ্রু গড়ালো। এত ভালোবাসা যে কোথায় রাখবে সেটাই খুঁজে পায় না। কে বলবে এই মানুষটা তাকে কদিন আগেও কত আঘাত দিয়েছে, ঘৃণার চোখে তাকিয়েছে? সেই মানুষটাই কিনা এখন ওকে পাগলের মতো ভালোবাসে। আল্লাহ চাইলে কি না পারে? তিনি উত্তম পরিকল্পনাকারী। নিজের সুস্থতা ও প্রার্থ ভালোবাসা এত কিছুর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে ভুলল না সে।
বাড়ির সকল সদস্যকে খবর দেওয়া হয় তখনই। সবার হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে যায়। ডক্টর ইফতেখার এসেও তখন চেক আপ করে যায়। একদিন পরেই ডিসচার্জ করে দিবে পুষ্পকে। আপাতত ফুটবল সে বাসায় নিলেও ভারী কাজ করা যাবে না। মাথায় সমস্যা হয় তেমন কিছুও করা যাবে না। প্রার্থ ডাক্তারের সাথে সব কথা সেরে নিল। সে প্রপার কেয়ারে রাখবে পুষ্পকে। বিছানা থেকে তো উঠতেই দিবে না। প্রিয়া তখন পুষ্পকে জড়িয়ে ধরে কাঁদছিল। সুখের অশ্রুতে পরিপূর্ণ পুরো কেবিন। পূর্ণতা মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। পূর্ণিমা পাশে বসে কত কথা বলছে। অহনা বেগম ও আশরাফ সাহেবও আজ অফিসে গেলেন না। পুষ্পর পাশেই রইলেন। মোহ ভার্সিটির নাম করে হৃদয়ের সাথে হসপিটালে এসেছে। এত এত মানুষের ভিড়ে প্রার্থ আর জায়গা পেল না পুষ্পর কাছে বসার। দুদিন সারাক্ষণ ওর কাছেই থেকেছিল, তাই আজ তাকে দূরে বসিয়ে রেখেছে। একটু পর কেবিনের দরজা ঠেলে প্রবেশ করল অর্ণব। পেছনে গুটি গুটি পায়ে ঢুকল স্নেহা। অর্ণব ফুরফুরে মেজাজে বলল, কি প্রিন্সেস, কি অবস্থা? কেমন আছো এখন? পুষ্প মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সব সময় ভালোই থেকো। তোমার জন্য যে কতজনের জান গলায় ঝুলেছিল আল্লাহ ভালো জানেন। পুষ্প হেসে কিছু বলবে তখন চোখ পড়ল স্নেহার উপর। মেয়েটা ওর দিকে করুণ চোখে তাকিয়ে আছে। চোখ ভর্তি জল। আরেকটু হলেই উপচে পড়বে। পুষ্প নরম গলায় বলে, স্নেহা, কাঁদছ কেন মেয়ে? এইটুকু নরম গলায় স্নেহার নরম মনে কান্নার জোয়ার এলো। মেয়েটা শব্দ করে কেঁদে ফেলে। অর্ণবের শার্ট দুহাতে খামচে ধরে। সবাই আশ্চর্য বনে তাকায় ওর দিকে। অর্ণব জানে ও কেন কাঁদছে। ওকে টেনে সামনে নিয়ে এলো। গাল ধরে উঁচু করে নরম গলায় বলল, স্নেহা, কাঁদছ কেন? প্রিন্সেস ঠিক আছে তো? ডোন্ট ক্রাই স্নেহা। সবাই কৌতূহলী চোখে ওদের দিকে তাকিয়ে। অর্ণব পুষ্পকে উদ্দেশ্য করে বলে, তোমার অসুস্থতা দেখে যে কতবার কেঁদেছে ও। আমার মনে হয় প্রার্থ এত কাঁদেনি। পুষ্পর মায়া হলো ভীষণ মেয়েটার প্রতি। বয়সে খুব হলে 2-1 বছরের ছোট হবে স্নেহা। তবে চোখ মুখে কেমন বাচ্চা বাচ্চা ভাব। মনটা বোধ হয় একটু বেশিই নরম। মিষ্টি মেয়েটাকে হাতের ইশারায় কাছে ডাকল সে। পাশে বসিয়ে জড়িয়ে ধরল। পিঠি হাত বুলিয়ে দেয়। এরপর ছেড়ে স্নেহার ছোট মুখটা হাতে তুলে বলে, কাঁদছ কেন মেয়ে? জীবন কি আর সব সময় আনন্দের হয়? মাঝে মাঝে জীবনকে দুঃখের পাতায়ও উৎসর্গ করতে হয়। নয়তো সুখের দেখা মেলে না। এই যেমন এত এত দুঃখের পর এই দেখো আমার কত সুখ। আমার পরিবার আমাকে কত ভালোবাসে, সেটা এই দুঃখ নামক পাতায় না আসলে কখনো জানতে পারতাম। সুখগুলো কি এভাবে আমার ঝুলিতে এসে ধরা দিত? হ্যাঁ, মাঝে ওই বিভীষিকামো পাতাগুলো জীবন থেকে অনেক মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে। তাতে কি? আল্লাহ যখন আবার দিবেন তখন না হয় সেটুকুও পুষিয়ে নিব। এত সহজেই ভেঙে পড়ো না মেয়ে। জীবনে অনেক দূর যাওয়া বাকি। জীবন সম্পর্কে জানা বাকি। আরো বড় হও। দুঃখরা তোমাকে অভিশাপ হিসেবে না ছুক, সুখ হয়ে ছুঁয়ে দিক। অবশ্য যার বউ তুমি, সে তোমাকে দুঃখ দিতে পারেই না। অনেক সুখী হও। সকলের। এই তো কদিনকার মেয়ে। সবার কত আদরের। সে মেয়ে জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাকে ভাঙা যেন কোন সহজ কাজ নয়। যেন কয়েকদিনেই কয়েকশো গুণ বেশি বড় হয়ে গেছে। বুঝদার হয়ে গেছে। অর্ণব পুষ্পর দিকে তাকিয়ে মৃদু হেসে স্নেহাকে বলে, বলেছিলাম না স্নেহা, প্রিন্সেস ইজ আ রিয়েল চ্যাম্প। এই নরম মনের মেয়েটা কত বড় হয়ে গেছে দেখলে? কাল অবধিও কত ছোট ছিল, আদুরে ছিল। আজ তাকে কত বড় লাগছে। অর্ণব বলতে বলতে কত কিছু বলল। কিন্তু প্রার্থর তা পছন্দ হলো না। জেলাস ফিল হলো বোধ হয়। এতক্ষণ পর সে উঠে দাঁড়ালো। অর্ণবের পাশে গিয়ে এক হাতে কাঁধ পেঁচিয়ে ধরল। কথা ছাড়াই ওকে ঘুরিয়ে অন্য দিকে নিয়ে গেল। বাকি সবাই তেমন মনোযোগ দিল না তাতে। তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো পুষ্পর ম্যাচিউরিটি দেখে। প্রার্থ একটু সরে এসে দাঁতে দাঁত পিষে ছোট আওয়াজে বলে, তোকে না বলেছি প্রিন্সেস ডাকবি না ওকে? আমার বউয়ের এত প্রশংসা কে করতে বলেছে তোকে? অর্ণব অবাক হয়। ও কি করল? যা সত্য তাই তো বলল। এতদিন ধরে প্রিন্সেস বলে এসেছে, এত তাড়াতাড়ি অভ্যেস বদলানো যায় নাকি? ও স্বল্প স্বরে দাঁত চেপে বলল, যা সত্য তা বলতে পারবো না? না, পারবি না। আমার বউয়ের ক্ষেত্রে পারবি না। তোর বউ নেই? আছে। বউ থাকবে না কেন? ওই তো আমার বউ, তোর বউয়ের সাথে গলায় গলায় ভাব করছে। দেখতে পারছিস না? হ্যাঁ, আমারই খুঁজে দেওয়া বউ। আমার বউয়ের দিকে যাতে নজর না দিস এজন্য তোকেও বউ এনে দিলাম, তবুও পিছে পড়ে আছিস শালা। তাই বলে এমন বউ খুঁজলি? এত নরম বউ আমার কপালেই জুটল। পুষ্পর মতো বউ পেলে ভালো লাগতো। অর্ণব ইচ্ছে করে খুঁচিয়ে বলল কথাটুকু যাতে খেপে যায় ও। প্রার্থ খেপল ও। হাত বাড়িয়ে ওর পেটে জোরে চিমটি কেটে বলল, ভুলে যা। পুষ্পর মতো কোন কিছুই তোর কপালে জুটবে না। আমি অন্তত জুটতে দিব না।
এরপর আমার বউয়ের দিকে তাকালো, শালা তোর চোখ খুলে তোর বউয়ের হাতে তুলে দিব। না তাকালে কেমনে কি? চোখ বন্ধ করো, রাখবো নাকি? প্রয়োজনে তাই রাখবি। আমার বউয়ের সামনে আসলেই তুই অন্ধ হবি। অর্ণবর পেটে কুনুই দিয়ে গুতা মেরে বলল, তুই শালা ওভার পসেসিভ টক্সিক। প্রার্থ অ্যাটিটিউডের সহিত বলল, আই নো। পুষ্পকে বাড়িতে নিয়ে এলো আজ বিকেলে। জ্ঞান ফেরার পর একদিন হসপিটালে রাখা হয়েছে। এরপর ডাক্তাররাই ডিসচার্জ করে দিয়েছে এবং বাড়িতেই বিশেষ যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। আর প্রার্থ তাতে এক বিন্দুও অজুহাত রাখেনি। কখন কি লাগে না লাগে সব ও নিজে করে। এই তো সন্ধ্যা বেলার কথা, পুষ্পর চুলে জট হয়েছে প্রচুর। চুল আঁচড়ানো হয়নি কদিন ঠিকঠাক। পুষ্পর মা তাই মেয়ের চুল আছড়ে দিচ্ছিল। তিনি আজ এ বাড়িতেই থাকবে মেয়ের কাছে। মাথায় চিরুনি চালানোর সময় হুট করে প্রার্থ এলো। ছোটমার থেকে চিরুনিটা নিয়ে নিল। পূর্ণতা অবাক হয়ে বলল, কিরে প্রার্থ, চিরুনি নিলি কেন বাবা? তুমি উঠো ছোটমা, তুমি পারবে না, আমি করে দিচ্ছি। পূর্ণতা হেসে ফেললেন ওর কথা শুনে। বললেন, মাথা কি ওর আজ নতুন আছড়াচ্ছি নাকি? দে বাবা, মেয়েটার মাথায় জট বেঁধে গেছে, শেষে চুল নষ্ট হয়ে যাবে। প্রার্থ এক প্রকার টেনে উঠালো উনাকে। তুমি উঠো তো ছোটমা, আজ আমাকে করতে দাও। মাথার পেছনে দিকেই কিন্তু কাটা হয়েছে, তুমি ভয় পাবে। একটু এদিক ওদিক হলে ও ব্যথা পাবে। পূর্ণতা উঠেই গেল। ঠিকই বলেছে, মেয়ের ঘা দেখলে মায়ের মনে কষ্ট হবে। এর থেকে ভালো মেয়ের স্বামী যত্ন করে আছড়ে দিক। প্রার্থ বসল সোফায়। পুষ্প নিচে ফ্লোরে বসেছিল যাতে আছড়াতে সুবিধা হয়। ওভাবেই বসে রইল। ওর চুলগুলো সব প্রার্থর কোলের উপর রাখল। কিন্তু এত বড় চুল কি করে কি করবে সেটাই বুঝতে পারছে না। তবুও চিরুনি চালালো খুব সাবধানে। মাথার পেছনে যে অংশটা কেটে সার্জারি করেছে তার চারপাশের 1 ইঞ্চি জায়গায় চুল নেই। ডাক্তাররা পরিষ্কার করে নিয়েছে ওইটুকু যাতে কোন সমস্যা না হয়। পুষ্পর ঘন ও বড় বড় চুলের জন্য ওই ফাঁকা জায়গাটুকু খুব একটা দেখা যায় না। প্রার্থ খুব সাবধানে চুল আছড়ে দিল। পাশ থেকে পূর্ণিমা বেগম ছেলেকে বলে উঠলেন, হ্যাঁ রে প্রার্থ, যেভাবে বউয়ের যত্ন নিচ্ছিস সেভাবে মায়েরও তো যত্ন নিস না। প্রার্থ মায়ের দিকে সরু চোখে তাকিয়ে বলল, আমি তোমার যত্ন নেই না বলছো? নিস বুঝি? কই, কখনো তো এভাবে চুল আছড়ে দিলি না। আসো তোমাকেও করে দিচ্ছি। পূর্ণিমা হেসে ফেললেন। ছেলের মাথায় হাত রেখে বললেন, লাগবে না, আমার যত্ন নেওয়ার জন্য আমার বৌমা আছে। তুই তোর বউয়ের যত্ন নে, তাতেই হবে। এভাবেই সন্ধ্যায় একচোট আড্ডা গল্প হলো। এখন বাজে প্রায় 10টা। পুষ্পর রেস্টের জন্য রাতে জলদি জলদি ঘুমানো প্রয়োজন। তবুও দেরি হয়ে গেল। ডিনার করে একটু গল্প করতেই সময় হয়ে এলো। প্রার্থ পুষ্পকে নিয়ে রুমে শুইয়ে দিয়ে এসেছে। নিচ থেকে একবার মায়ের সাথে কথা বলে আবার উপরে এলো। পুষ্প চোখ বুজে শুয়ে আছে। প্রার্থ রুমের দরজা লাগিয়ে লাইট অফ করে বিছানায় এলো। নিঃশব্দে শুয়ে পড়ল। ও ভাবল পুষ্প ঘুমিয়ে গেছে, কিন্তু সে ঘুমায়নি। প্রার্থ শুতেই ও পাশ থেকে জড়িয়ে ধরল। প্রার্থ ভ্রু নাচিয়ে বলল, ঘুমাসনি? পুষ্প ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, আপনাকে ছাড়া ঘুম আসছিল না। প্রার্থ ওকে টেনে নিজের হাতের উপর শোয়ালো। দুহাতে বুকের মাঝে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, ঘুমা। পুষ্প ওর বুকের উপর আঙ্গুল চালাতে চালাতে বলে উঠে, শুনুন না। শুনছি, আমি গল্প করব। এত রাতে কিসের গল্প? ঘুমা। আমার ঘুম আসছে না। প্রার্থ চোখ রাঙিয়ে বলে, ফুল ঘুমা, তোর রেস্ট প্রয়োজন। এমন করছেন কেন? যদি আর ফিরে না আসতাম? 2 দিন আগেও তো কত কথা বলতে চাইতেন। এখন কাছে আছি তো তাই কদর করছেন না। আমার পেটে অনেক কথা জমা হয়ে আছে, একটু বলি। অভিযোগের তোপে তপ্ত শ্বাস ছাড়ে প্রার্থ। মাথায় চুমু খেয়ে বলে, আচ্ছা বল, কি বলবি? তবে একটা কথা বলে দেই, স্মৃতির পাতার এই অধ্যায় আর কখনো খুলবি না। বিষাক্তময় পাতা অতীতের তলে ডুবে থাকুক। বারবার অতীত স্মরণ করার কোন প্রয়োজন নেই। পুষ্প বুঝলে এই টপিকে কথা বললে প্রার্থর কষ্ট হয়। সে পণ করল আর কখনো এটা টানবে না। অতীতের পাতায় রেখে দিবে। ও মুখে বলল, আচ্ছা আর কখনো স্মরণ করব না। এখন আমার কথাগুলো শুনুন। বল। আমার বাচ্চা চাই। আমারও চাই। তবে এখন নয়, অনেক পরে। আমার 2টা বাচ্চা চাই। যমজ হবে ওরা। একটা ছেলে একটা মেয়ে। আমাকে মা মা বলে ডাকবে দুজন। ভালো বুদ্ধি। কিন্তু দুটো সামলাতে পারবি? আমি একা কেন সামলাবো? আপনি আছেন তো। আমি জানি আপনি হবেন পৃথিবীর বেস্ট বাবা। আর আর কি? বেস্ট হাসবেন্ড নই? ওহ, এটা আবার বলতেও হবে? আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও ধৈর্যবান পুরুষ। একজন আদর্শ স্বামী। একটু বউ পাগলও বটে। এরকম বউয়ের জন্য পাগল না হতে পারলে আর পুরুষ হলাম কোথায়? পুষ্প খুশি খুশি মনে আরো মিশে গেল প্রার্থর সাথে।
ওর উদম বুকের উপর নাক ঘষে বলল, শুনুন না। শুনছি তো। ভালোবাসি। হুম। পুষ্প রেগে গেল। এটা বলার কোনো ধরন হলো? ভ্রু কুচকে শুধালো, হুম কি? এতবার বলতে হবে কেন? বোঝা যায় না? বোঝা তো যায়। একটু মুখেও বলুন। যা বোঝা যায় তা মুখে বলতে হবে কেন? আমি মুখে বলনো না। ভালোবেসে বোঝাবো ভালোবাসি। পুষ্প মুগ্ধ হলো। ও বারবার প্রেমে পড়ে এই মানুষটার। মন ভরে ভালোবাসতে ইচ্ছে করে। ও প্রফুল্ল চিত্তে বলল, আপনি সবার থেকে আলাদা। হুম জানি। ঘুমা। একটা গান শোনান তাহলে ঘুমাবো। পুষ্প ভাবল প্রার্থ নাকচ করে দিবে। কিন্তু প্রার্থ কিছু বলল না। পুষ্পর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গাইল, ঘুমাও তুমি ঘুমাও গো জান। ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো। ভালোবাসি বলে। রাত বাড়ছে পাল্লা দিয়ে। দেওয়াল ঘড়িতে সময় প্রায় 11টার কাছাকাছি। প্রিয়ার আর ঘুম আসছে না। একবার এপাশ আবার ওপাশ করছে মেয়েটা। অস্থিরতার কারণে একসময় উঠে বসল সে। গলা শুকিয়ে এসেছে, টেবিল থেকে জগটা তুলে দেখল সেটা খালি। রাগে দুঃখে ঠাস করে নামিয়ে রাখল সেটা। ভাবল পানিই খাবে না। কিন্তু তেষ্টার দায় সিদ্ধান্ত বদলে ফেলল। জগ নিয়ে হাঁটা ধরল। নিচ থেকে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে আসবে। করিডোরে আসতেই দেখল অন্ত সিঁড়ি দিয়ে নিচে নামছে। মাত্র 2টো সিঁড়ি নেমেছে। প্রিয়া ডেকে উঠল তাকে। অন্ত। অন্ত ফিরে চায়। দেখে প্রিয়া। ও আর নিচে নামল না। উপরে উঠে এলো। এক হাতে চশমা ঠেলে বলল, এত রাতে তুই এখানে কেন? ঘুমাসনি? প্রিয়া অভিযোগের স্বরে বলল, ঘুমাতে দিচ্ছ তুমি? দিচ্ছ না তো। তোমার যন্ত্রণায় তো ঘুমাতেই পারছি না। অন্ত অবাক হয়। বিচলিত হয়ে শুধায়, আমি কি করেছি প্রিয়া? কি হয়েছে? কি করনি সেটা বলো। আগে ভালোবেসেছে কে? আমাকে ভালোবাসতে বাধ্য করেছে কে? আর ভালোবাসার পর কি করছো? আমাকে ইগনোর করছো? কেন অন্ত? সহজে পেয়ে গেছো বলে? যদি বারবার রিজেক্ট করে দিতাম তখন তো ঠিকই পেছনে পেছনে ঘুরতে ইমোশনাল ব্ল্যাকমেল করতে। এখন কি হলো তাহলে? হাওয়া ফুসস? প্রিয়া তো এখন ভালোবাসেই, তাই প্রিয়াকে আর পাত্তা দিতে হবে না। তাই তো। এত এত অভিযোগে অন্ত ভেতরটা দগ্ধ হয়ে যায়। সত্যিই কি বেশি ইগনোর করে ফেলছে? ইগনোর করে কি ও নিজে শান্তিতে আছে? নেই তো। ওরও তো কষ্ট হয়। এত কাঠখড় পোড়ানোর পর পাওয়া ভালোবাসা কি কেউ যেচে অবহেলা করে? পরিস্থিতির কাছে বাধ্য বলেই তো দূরত্ব বজায় রাখছে। কিন্তু প্রিয়াকে এগুলো বোঝালেও বুঝবে না। বেশি অভিমানী মেয়ে তো। আগে তার অভিমান ভাঙাতে হবে। অন্ত এগিয়ে এলো আরেকটু। দুহাতে ওর মুখটা ধরে উঁচু করল। নরম গলায় বলল, ভুল বুঝছিস কেন? আমি তোকে ইচ্ছে করে অবহেলা করব এটা তোর মনে হয়? আমার এত সাহস আছে? প্রিয়া অন্ত হাত সরিয়ে দিল নিজের মুখ হতে। কণ্ঠে তেজ নিয়ে বলল, আছে। সাহস আছে বলেই দেখাচ্ছ। কেন এমন করছো বলো তো? আমি যেখানে থাকি সেখানে তুরিমি আসতে চাও না। খাবার টেবিলে সবাই একসাথে খায় কিন্তু তুমি আসো না আমি থাকি বলে। হসপিটালে বুবুর জন্য এত কাঁদলাম, একবার এসে বললে না প্রিয়া কাঁদিস না। তুই কাঁদলে আমার কষ্ট হয়। বলবে কি তুমি তো আমার ধারে কাছেও আসতে চাও না। মেছেজ দিলে নানা অজুহাতে কেটে পড়ো। কেন করছো এমন? কেন? নতুন কাউকে পেয়েছো? তাহলে? অন্ত আর কিছু বলার সুযোগ দিল না ওকে। প্রিয়া বলতে বলতে প্রায় কেঁদে ফেলেছে। ও ঝট করে গিয়ে জড়িয়ে ধরল উন্মাদ প্রিয়াকে। প্রিয়া 2-4টে কিল ঘুষি মেরে ওকে সরাতে চাইল। অন্ত ছাড়ল না। প্রিয়া হার মেনে নেয়। নিজেকে না ছাড়িয়ে আরো শক্ত জড়িয়ে নেয় অন্তর সাথে। অন্ত ওর মাথায় হাত বুলিয়ে দেয়। শান্ত করে একটু। শান্ত হ প্রিয়া। আমার কথা শোন। আমি তোকে অবহেলা করি না। তুই ছাড়া আমার জীবনে অন্য কোনো নারী নেই, ছিল না, থাকবেও না। এটুকু তো ভরসা করিস আমাকে। এরপর একটু আলগা হয়ে প্রিয়ার কান্নারত মুখটা এক হাতে তুলল। কেঁদে কেটে বেহাল দশা তার। অন্ত মুছিয়ে দিল চোখ দুটো। বলল, প্রিয়া বাচ্চামো কেন করছিস? আমি তোকে ছাড়া থাকতে পারবো তুই বল? আমি ইগনোর করছি না। শুধু সামান্য দূরত্ব বজায় রাখছি। কেন রাখছো দূরত্ব? প্রিয়ার কণ্ঠে মলিনতা। অন্ত ওর মুখে থাকা এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল। অন্তর মা যে সব জানে তা লুকিয়ে গেল। কাছে টেনে বলল, প্রিয়া আমাদের বয়স কম। এখন বিয়ের কথা বললে আম্মু বাড়িতে কেলেঙ্কারি ঘটিয়ে ফেলবে। তুই তো জানিস আম্মু কেমন। এজন্য আমি সেটেল না হওয়া পর্যন্ত বিয়ের কথা তুলব না। কিন্তু ততদিন তো আমাদের সতর্ক থাকতে হবে তাই না? এই আমাদের প্রেমিক প্রেমিকার কথা যদি কেউ শুনে ফেলে তাহলে তো মুশকিল। ওরা ধরে একদম আলাদা করে দিবে আমাদের। এজন্য বাড়িতে একটু দূরত্ব মেনটেন করে চলছি। কারণ আমি কন্ট্রোললেস। তোকে দেখলেই প্রেম পায়। তখন একটা প্রেমমূলক কথা বললেই তো ধরা খাবো। এজন্য এমন করেছি। কিন্তু আমি প্রমিস করছি প্রতিদিন ফোনে কথা হবে।
দরকার পড়ল পড়ালেখা ছেড়ে সারা রাত তোর সাথে কথা বলবো। চলবে? পুরো কথাটা মন দিয়ে শুনল প্রিয়া। বুঝল অন্ত ওর জায়গা থেকে ঠিক আছে। প্রিয়ার নিজেকেও সংযত রাখতে হবে। ও খানিকটা মিয়ে গিয়ে বলল, থাক, দরকার নেই। পড়ালেখা বাদে কথা বলতে হবে না। আগে পড়ালেখা করো, তারপর তাড়াতাড়ি সফল হও। আমি বিয়ে করব। অন্ত হেসে বলল, বিয়ে করার এত ইচ্ছে? বয়স কত? ঢং, তোমার বয়স কত? তোমার প্রেমের বয়স হয়েছে? প্রেম করছো কেন তাহলে? আমি এই বয়সে প্রেম করতে পারলে বিয়ে করতে পারবো না কেন? আচ্ছা অন্তপ্রিয়া, আমরা বিয়েও করব খুব শীঘ্রই। একটু ধৈর্য ধর শুধু। কিন্তু আমাকে অবিশ্বাস করা যাবে না বলে দিলাম। তার অন্তপ্রিয়ার ছিল আছে থাকবে। ঠিক আছে, এবার ঘরে যা। প্রিয়া মুগ্ধ হয়, সাথে লজ্জাও পায়। হাতের জগ দেখিয়ে বলল, পানি আনতে যাচ্ছিলাম তো, আমি এনে দিচ্ছি। ঘরে যা তুই। জগটা নিয়ে নিচে নেমে গেল। প্রিয়া স্বস্তির শ্বাস ফেলল। এবার হালকা লাগছে অনেক। বুকের ভেতর যে চাপা আর্তনাদ ছিল তা নিমিষেই শেষ হয়ে গেল। মন হালকা লাগছে এবার। প্রিয়া মাঝে মাঝে অবাক হয়। যে ছেলেটাকে দেখলেই ওর মারামারি করতে ইচ্ছে করত তাকে দেখলে এখন প্রেম প্রেম পায়। ভালোবাসতে ইচ্ছে, সামনে না দেখলে ভয় হয়। ভালোবাসা কি অদ্ভুত! প্রতিটা মানুষের সকল অনুভূতি এক নিমিষেই বদলে দেয়। সকাল 8:30 বাজে। পূর্ব দিগন্তে উঠা নতুন সূর্যটা নিজের তেজ ছড়াতে ব্যস্ত। সে তেজের শিখা অর্ণবের বারান্দায় এসেও ছুঁয়েছে। সেই বারান্দায় দাঁড়িয়ে অর্ণব ফোনে কথা বলছে কার্তিকের সাথে। কার্তিক ওপাশ থেকে কিছু বললে অর্ণব এদিক থেকে বলল, আরে ধুর, তুই কিসব ভাবছিস? প্রিন্সেসকে আমি ওর ছোটবেলা থেকে প্রিন্সেস রেখে আসছি। হুট করে ডাক বদলে ফেলা যায়? তবুও আমি চেষ্টা করি পুষ্প ডাকতে। এখানে নাম বদলানোরও কথা আসে না আমার মতে। দেখ, ওকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম। এখন আর কিছু উচ্চারণ করার আগেই শব্দ করে কিছু একটা পড়ে গেল। অর্ণব ঘাবড়ে তাকালো পেছনে। পেছনের দৃশ্য দেখে অর্ণবের চোখ ছানাবড়া। স্নেহা জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে আছে। ফ্লোরে চা সহ চায়ের কাপটা পড়ে ভেঙে আছে। গরম ধোয়া উঠা চা ছড়িয়ে পড়েছে চারপাশে। ওপাশ থেকে কার্তিক হ্যালো হ্যালো করে যাচ্ছে। অর্ণবের ধ্যান নেই তাতে। ও ভীত চোখে তাকিয়ে আছে স্নেহার টলমলে চোখের দিকে। স্নেহার হাত কাঁপছে, নরম ঠোঁট দুটোও কাঁপছে তিরতির করে। স্নেহা ঘুরে চলে যেতে নেয়। অর্ণব হম্বিতম্বি করে ফোনটা পকেটে ভরেই দৌড়ে যায় ওকে আটকাতে। স্নেহাকে ডিঙিয়ে আগে দরজাটা বন্ধ করে দেয়। এরপর তাকায় স্নেহার দিকে। স্নেহার চোখের কোটর ভরা জল। ও মাথা নিচু করে বলল, যেতে দিন আমাকে, আমার কাজ আছে। অর্ণব এগিয়ে আসে, নিজের তরফ থেকে সাফাই গায়। স্নেহা, তুমি যা ভাবছো তা নয়। ভুল বুঝছো তুমি আমি কিচ্ছু বুঝছি না অর্ণব। আমাকে যেতে দিন প্লিজ। স্নেহার কণ্ঠটা তেজি শোনালো। অর্ণব কখনো ওকে এভাবে কথা বলতে দেখেনি। ওর ভয় হচ্ছে ভীষণ। আজ আবার কাউকে হারানোর ভয়ে জেঁকে ধরেছে মন। ও আরও এগিয়ে এলো। স্নেহার কম্পিত হাত নিজের মুঠোয় পুরে বলল, স্নেহা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আংশিক শুনেছ, পুরোটা তো শুনো। স্নেহা অশ্রুসিক্ত নয়নে তাকালো। বলল, কিছু শোনার নেই অর্ণব। আমি তো জানি আপনার একটা অতীত আছে। আর কিছু বলতে হবে না। কিন্তু তুমি তো জানতে না সেই অতীতটা পুষ্প। স্নেহার কি যে কান্না পেল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল সমস্ত শক্তিতে। অর্ণব দুহাতে স্নেহার মুখ আঁকড়ে ধরে, কণ্ঠে অসহায়ত্ব নিয়ে বলে, আমার পুরো কথাটা শুনো। প্লিজ ভুল বুঝো না আমাকে। একটু থেমে ও বলতে শুরু করল, আমি পুষ্পকে পছন্দ করতাম আগে থেকে। কিন্তু পুষ্প তখনও প্রার্থকে ভালোবাসত। প্রার্থ বাসত না। প্রার্থ জানতো আমি পছন্দ করি পুষ্পকে। কিন্তু পুষ্প জানতো না। আমি কখনো বলিনি ওকে। ও ভাবতো আমি ওকে ছোট বোনের নজরে দেখি। হঠাৎ একদিন খবর এলো প্রার্থর সাথে ওর বিয়ে হয়ে গেছে। আমি মনে মনে ভেঙে পড়ি। প্রার্থও ভেঙে পড়ে। কারণ ও জানতো আমার অনুভূতি। আমার জন্য বারবার দূরে ঠেলে দিয়েছে পুষ্পকে। আমি তখন নিজের মনকে বুঝিয়ে নিয়েছি পুষ্প প্রার্থর বউ। আমার সবচেয়ে কাছের বন্ধুর বউ। তাকে নিয়ে ভাবাটাও পাপ। এরপর থেকে আমি আর ভাবি না। আমি নিজে ওদের মিলিয়ে দিতে সাহায্য করেছি। আমি ইমম্যাচিউর নই স্নেহা। আমার বোঝার মতো যথেষ্ট জ্ঞান আছে। নিজেকে খুব জলদি গুছিয়ে নিয়েছিলাম আমি। এরপর প্রার্থও ভালোবাসল পুষ্পকে এবং আমার যেন ওদের দেখে কষ্ট না হয় এজন্য আমাকে এগিয়ে দিতে সাহায্য করল। বিয়ের ব্যবস্থা করল ওরা নিজে, আমিও রাজি হয়ে যাই ওদের মন রক্ষার্থে। ভেবেছি বিয়ে হলে জীবন নিয়ে আরেকটু বিজো হয়ে যাব। বউকে কোনো একদিন ভালোবাসা যাবেই। কিন্তু থেমে যায় অর্ণব। স্নেহা কৌতূহলী চোখে তাকিয়ে। ও তাগাদা দিল। কিন্তু কি? অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। ও স্নেহাকে ভালোবেসেছে কিনা তা এখনো জানে না।
কিন্তু আজ স্নেহা যখন অভিমান করে অমন মুখ ফিরিয়ে চলে যেতে নিল তখন অর্ণবের বুক ফাঁকা হয়ে গেছিল। এখনো বুকের ভেতর ধরাম ধরাম করছে। মনে হচ্ছে আরও একবার জীবনের গুরুত্বপূর্ণ একজনকেও হারাতে চলেছে। এই অনুভূতির নাম কি ভালোবাসা দিবে? ও কি দ্বিতীয়বার কারো মায় পড়ল, কাউকে ভালোবাসল? অর্ণব শান্ত গলায় বলল, স্নেহা তুমি আমার জীবনের অনেকটা জায়গায় জুড়ে আছো। আমি কখনো ভাবিনি এত দ্রুত তুমি আমার মনে এতটা প্রভাব ফেলবে। আজ এই মুহূর্তে এসে মনে হয়েছে আমি তোমাকে হারিয়ে ফেলব। এই হানর নিয়ে ভয় করছে ভীষণ। এই দেখো বুকের ভেতর কেমন করছে। অর্ণব স্নেহার হাত টেনে বুকের উপর রাখল। ওর বুকটা ধরাস ধরাস করছে এখনো। অর্ণব ফের বলল, এটার কি নাম দেব স্নেহা? এটা কি ভালোবাসা? তোমার নামের ভালোবাসা? স্নেহা আর আটকে রাখতে পারল না নিজেকে। লাফিয়ে জড়িয়ে ধরল অর্ণবকে। উত্তেজিত সেই বুকের উপর মাথা চেপে ধরল নিজের। চোখ নিয়ে পানি পড়েই যাচ্ছে মেয়েটার। অর্ণব আলগোছে আগলে নেয় ওকে। মাথায় পিঠে হাত বুলিয়ে দেয়। স্নেহা হেঁচকি তুলে বলে, আপনার অতীতে কে ছিল, কি ছিল আমি জানতে চাই না। আমি শুধু চাই আপনি আমাকে ভালোবাসুন। সমস্ত দূরত্ব ঘুচিয়ে আমাকে বুকে আগলে নিন। আমার আর সহ্য হচ্ছে না অর্ণব। আমি কতদিন আপনার ভালোবাসার কাঙ্গালি হয়ে থাকবো বলুন তো। এবার একটু ভালোবাসুন না আমাকে। মেয়েটা এত নরম মনের অর্ণবের প্রাণ জুড়িয়ে যায়। স্নেহাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নিজের মাঝে। ভেতর থেকে নিজের অদৃশ্য সত্তা নিজেকেই বলে ওঠে, তুমি ভালোবাসো অর্ণব। এই বোকাসোকা ভোলাভালা মেয়েটাকে তুমি অত্যন্ত ভালোবাসো। পরিমাণের তুলনায় একটু বেশিই ভালোবাসো। চলবে।